নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিতে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট তাদের পরিচালনায় এবং গুজরাট সরকারের অর্থানুকূল্যে এই কর্মসূচিটি রূপায়িত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্য টিচার এডুকেশন ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এবং সেই হিসেবে পশ্চিমবঙ্গ তার পক্ষ থেকে আমি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয় এডুকেশন বিভাগ, তার পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হল বেদান্ত দর্শন, শিক্ষা ও আধুনিকতা, বেদান্ত ফিলোসফি, এডুকেশন অ্যান্ড মডার্নিটি। ভারতবর্ষে যে বিভিন্ন ধরনের যে সনাতন যে দর্শন আমরা দেখেছি, সেই সনাতন দর্শনগুলির মধ্যে সবথেকে শেষের দর্শনটি হলো বেদান্ত দর্শন। এবং সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার সঙ্গে সঙ্গে আমরা অনেক বেশি পরিবর্তিত হয়েছি, কিন্তু এই বেদান্ত দর্শনের যে প্রভাব ভারতীয় সমাজ, ভারতীয় প্রেক্ষাপটে, তা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। এবং তার ফলে আজও প্রাসঙ্গিক যে বেদান্ত দর্শন, তার শিক্ষা, তার আধুনিকতা, তার উত্তরণ এবং বিভিন্ন শিক্ষাবিদরা কীভাবে এই বেদান্ত দর্শনকে তারা দেখেছেন আর কি, কীভাবে সেটাকে ইন্টারপ্রিট করেছেন, আমরা আজকের আলোচনায় সেই জায়গাটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করব। ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির প্রধানত দুটি শাখা, একটি আস্তিক এবং একটি নাস্তিক, একটা থেস্টিক ফিলোসফি, একটা অ্যাথেস্টিক ফিলোসফি। ঠিক আছে, এখানে এই যে আস্তিকতা বা নাস্তিকতা, এটা কিন্তু বেদের কর্তৃত্ব গ্রহণ করছে কি করছে না তার উপর নির্ভর করে। এটা যারা বেদের কর্তৃত্ব গ্রহণ করে, সেগুলিকে ঐশ্বরিকভাবে প্রকাশিত জ্ঞান হিসেবে স্বীকৃতি দেয়, তাদেরকে আমরা আস্তিক বলছি। অর্থাৎ যারা অথরিটি অফ দ্য বেদাস তারাকে রেকগনাইজ করে, সেগুলো হচ্ছে আমরা আস্তিক। আর যারা রিজেক্ট দ্য অথরিটি অফ দ্য বেদাস, তাদেরকে আমরা বলছি এখানে নাস্তিক দর্শন। সেখানে এবং ভারতীয় দর্শনের যে শাখা, যেটা 6 ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি, যদি আমরা সেটাকে বিবেচনা করি, যে সাংখ্য, যোগা, ন্যায়, বৈশাসিক, বেদান্ত, মীমাংসা, এই 6টি দর্শন, এটা কিন্তু বেদিক, কিন্তু কেউ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, কেউ ইন্ডিপেন্ডেন্ট। তা আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু বেদান্ত দর্শন, এটা কিন্তু সম্পূর্ণভাবেই বেদ নির্ভর একটি দর্শন, যে দর্শন সম্পর্কে আমরা আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব সেটা। এখন বেদান্ত দর্শনের যে যদি আমি গোড়ার কথা ধরি আর কি, এটা কিন্তু এর যে রুটস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রুটস ইন দ্য উপনিষদস। উপনিষদ থেকে কিন্তু রুটেড অ্যাকচুয়ালি, যে এর যে শিকড়, সেই শিকড়টা কিন্তু আমরা খুঁজে পেতে পারি প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে, বৈদিক বিভিন্ন সাহিত্যের মধ্যে, এবং যার মধ্য থেকে তাদের অস্তিত্ব, চেতনা, বিভিন্ন ঐশ্বরিক সম্পর্ক, সেই গভীর প্রশ্নগুলি আমরা কিন্তু সেখান থেকে আমরা ইনকালকেট করতে পারি সেটা আর কি। সুতরাং এনশিয়েন্ট স্ক্রিপচার থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে, সেগুলো বেদিক উইজডমের একটা বিচার্য বিষয়বস্তু। এবং দিস টেক্সট কার্যত একটা প্রোফাউন্ড কোশ্চেন অ্যাবাউট এক্সিস্টেন্স, কনসাসনেস অ্যান্ড দ্য ডিভাইন পার্ট অফ বেদান্ত ফিলোসফি, এটাকে কিন্তু কার্যকরীভাবে আমাদের সামনে তুলে ধরতে পারে। এবং যার প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে আমরা শঙ্করাচার্য, আমরা রামানুজ, আমরা বল্লভ, নিম্বার্ক এবং বাদরায়ণ, এই সকলের কথা, প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে বাদরায়ণ, এবং এই সকলের কথা কিন্তু আমরা বলতে পারি যে যাদের সান্নিধ্যে বা যাদের একটা কগনিটিভ একটা ভীষণ রকমের প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই বেদান্ত দর্শন, সেই প্রাচীন ভারতবর্ষের বেদান্ত দর্শন, আজকেও আমরা সমান প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। আসলে বেদের যে সারাংশ, এই সারাংশটাই বেদান্ত, এবং যেটি অর্থোডক্স এবং হেটেরোডক্স এই দুটি স্কুলে তারা বিভক্ত আর কি। এবং তার সমস্ত ক্ষেত্রেই কিন্তু ব্যাখ্যার সূত্রটা কিন্তু বেদান্ত সূত্র হিসেবে যেটি পরিচিত আর কি। কার্যক্ষেত্রে এই বেদান্ত শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসছে, একটি হচ্ছে বেদ আর একটা হচ্ছে অন্ত। বেদ মানে হচ্ছে জ্ঞান, আর অন্ত মানে যেটা শেষের, শেষ মানে হচ্ছে এইমস বা লক্ষ্য। সুতরাং এটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত বা জ্ঞানের লক্ষ্য নির্দেশ করে। এবং সেই হিসেবে আমরা বলবো যেটা সিগনিফাই করছে যে কালমিনেশন অফ নলেজ অর দ্য গোল অফ নলেজ, এবং যে জ্ঞানটা ইন্টেলেকচুয়াল এবং পাশাপাশি শুধুমাত্র ইন্টেলেকচুয়াল এটা বলবো না, যে আমরা রিয়ালাইজ করছি নেচার অফ রিয়ালিটি, ওয়ান সেলফ অ্যান্ড দ্য আলটিমেট রিয়ালিটি, যেটাকে আমরা ব্রহ্ম বলে আমরা এটাকে মনে করছি।
আসলে বেদান্ত দর্শন মেটাফিজিক্যালি আমরা বলতে পারি এটা হচ্ছে মনোইস্টিক ইন নেচার। যারা মনে করছে ওয়ান ইজ ট্রু অ্যান্ড আদার ইজ ফলস, এরা মনে করছে ট্রুথ ইজ ওয়ান, সত্যটা হচ্ছে এক, এবং আদার্স হচ্ছে ফলস, অন্য সমস্ত কিছুই মিথ্যে। এবং এটাকে প্রমাণ করার জন্য শঙ্করাচার্যের যে 3টি সূত্রের মতো যে গ্রন্থ না আছে, সেটি হলো এই যে ঈশ্বর সত্য, গড ইজ ট্রুথ, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ওয়ার্ল্ড ইজ ফলস, জগৎ মিথ্যা। 3 নম্বর হচ্ছে যে ঈশ্বর এবং জীব তাদের মধ্যে কার্যত কোনো প্রভেদ নেই। অর্থ জীব ব্রহ্মৈব না পর, জীব এবং ব্রহ্মের মধ্যে কার্যত কোনো প্রভেদ নেই। এবং আমাদের ধর্মগ্রন্থ এরকম বলা আছে যে একম সদ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্যটা হচ্ছে এক, সত্যই এক। সত্য এরকম হয় না সত্য অনেক রকম, তা কখনো হয় না। একম সত্যটা হচ্ছে এক, কিন্তু সেটা বহু রকমভাবে সেটা প্রচারিত এবং প্রসারিত। এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এক জায়গায় বলেছেন যে আমরা কোনো একটা জিনিসকে কেউ বলছি জল, কেউ বলছি ওয়াটার, কেউ বলছি পানি, কিন্তু কার্যত সে সবই একই জিনিসকে নির্দেশ করে। বেদান্ত দর্শন অনেকটা ঠিক সেরকম আর কি, যেটা এটা প্রেজেন্টেশনটা কিন্তু বিভিন্ন রকম, কিন্তু প্রেজেন্টিং ওয়ান, সত্য এক এবং ঈশ্বরও এক, এবং এদের মধ্যে কার্যত কোনো প্রভেদ করা যায় না। এবং এই দিকটা বিচার করলে আমরা দেখব যে স্বামী বিবেকানন্দ এখানে একটা অসম্ভব ইন্টারপ্রিটেশন, গুড ইন্টারপ্রিটেশন তিনি করেছিলেন। যে স্বামীজি বলছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থ হচ্ছে এই যে জীবপ্রেম ইজিক্যাল টু শিবপ্রেম, জীব ইজিক্যাল টু শিব। একটা ফ্যান্টাস্টিক কন্ট্রিবিউশন অফ স্বামী বিবেকানন্দ, যেটা বলছেন যে জীবের মধ্যেই ঈশ্বর বর্তমান। এর কারণ হচ্ছে এই যে জীবটাকে যদি আমি 1 মনে করি আর ঈশ্বরটাকে যদি আমি আরেকটা মনে করি, তাহলে 1 + 1 2। ইট ইজ এগেইনস্ট দ্য ওয়াননেস, ইট ইজ এগেইনস্ট দ্য ট্রুথ অফ বেদান্ত ফিলোসফি। একটা ইউনিক কনসিডারেশন স্বামী বিবেকানন্দ নিয়ে এলেন বেদান্ত দর্শনের ক্ষেত্রে, সেটা হলো এই যে ঈশ্বর এবং জীব এদের মধ্যে কার্যত কোনো প্রভেদ নেই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এইটা যে জীব ক্যান আপগ্রেড দেমসেলভস টু দ্য ডিভিনিটি, অর্থাৎ হিউম্যান বিং সে ক্যান প্রমোট দেমসেলভস, প্রমোট করতে পারে নিজেকে হিউম্যানিটি টু ডিভিনিটি। এবং সেই যে ডিভাইন ওয়ার্ল্ড, এই ডিভাইন ওয়ার্ল্ডটাই কার্যত একটা একম সদ্ব্রহ্ম বলে আমরা তাকে স্বীকার করতে পারি, বা আমরা তাকে এক্সপ্লেন করতে পারি, বা আমরা তাকে ব্যাখ্যা করতে পারি। তার ফলে মেটাফিজিক্স অফ বেদান্ত ফিলোসফি যদি আমরা বলি, সেই মেটাফিজিক্স অফ ফিলোসফির ক্ষেত্রে প্রথম বলছি ঈশ্বর সত্য। এতে আমাদের কোনো সন্দেহ নেই যে সমস্ত দর্শন, ব্রাহ্মধর্ম বলি বা শঙ্করাচার্য বলি, রামানুজ বলি, সকলেই কিন্তু কথা বলেছেন যে ঈশ্বর সত্য। এখন প্রশ্ন হচ্ছে জগৎ মিথ্যা কেন? হোয়াই ওয়ার্ল্ড ইজ ফলস? এবং সেক্ষেত্রে শঙ্করাচার্য যে বক্তব্য রেখেছেন সেটি খুবই প্রাসঙ্গিক বক্তব্য। শঙ্করাচার্য বলছেন ওয়ার্ল্ড ইজ ফলস এই কারণে, ওয়ার্ল্ড ইজ ফলস এই কারণে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু তার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে অসম্পূর্ণ। হোয়াট এভার দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ল্ডলি থিংস ইজ ইনকমপ্লিট, এটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ বলে মিথ্যা। অর্থাৎ নট লাইক দ্যাট, এরকম নয় যে আমি কোনো একটা ওয়ার্ল্ডলি থিংসটাকে অস্বীকার করছি। ওয়ার্ল্ডলি থিংসকে আমি অস্বীকার করছি না, কিন্তু ওয়ার্ল্ডলি থিংস যেহেতু আমি যদি তাকে এক্সপ্রেস করতে চাই, প্রকাশ করতে চাই, যেহেতু সেটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ বলে মিথ্যা। যেটাকে আমরা শঙ্করাচার্য বলি থিওরি অফ ইলিউশন, মায়াবাদ। শঙ্করাচার্য যেটাকে মায়াবাদ বলে। সুতরাং এই যে থিওরি অফ ইলিউশন, এই ইলিউশনের সাহায্যে শঙ্করাচার্য দেখানোর চেষ্টা করলেন যে গড ইজ অনলি, গড ইজ ট্রু, ঈশ্বর কেবলমাত্র সত্য, আর জগৎ মিথ্যা। কারণ জগতের যে এক্সপ্রেশন অফ দ্য ওয়ার্ল্ড সেটা কিন্তু কার্যত অসম্পূর্ণ, অসম্পূর্ণ বলে মিথ্যা। এবং তৎপরবর্তী যে বক্তব্যটি আছে সেটি তো সকলের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। সেটা হলো যে তাহলে এটা মনে করা যেতেই পারে যে এই যে আমাদের যে ইউনিভার্স, এটা যে এক্সপ্রেশন অফ ওয়ান, এবং সেখানে কিন্তু দুইয়ের কোনো স্থান নেই কিন্তু। এবং সেই জায়গাটাকে থিওরি অফ ইলিউশন বা মায়াবাদের সাহায্যে শঙ্করাচার্য সেটাকে প্রকাশ করার চেষ্টা করলেন, যেটাকে খুব পপুলারলি আমরা বলি যেটা হচ্ছে অদ্বৈতবাদ। দ্বৈত বলে কি নয়, দ্বৈত হবে না, যা কিছু আছে সবই হচ্ছে সে একেরই বহিঃপ্রকাশ। এটাকে আবার রামানুজ যখন বলছেন, রামানুজ তখন সেটাকে বলছেন বিশিষ্ট অদ্বৈত। বিশিষ্ট অদ্বৈত অর্থটাকে, বিশিষ্ট অদ্বৈত হচ্ছে এইটা যে রামানুজ বলছেন যে সেখানে সমস্যা কিন্তু একই, ঈশ্বর হচ্ছে একটা অস্তিত্ব, একটা অংশ, আর জীব
বা এই যে আমাদের রিয়ালিটি, এটা হচ্ছে আরেকটা অস্তিত্ব আর কি। তাহলে এই যে জীব এবং ঈশ্বর, তাকে মেলানোর জন্য শঙ্করাচার্যর মতো একটু একটু মতবিরোধ করলেন আমাদের রামানুজ। তিনি বললেন না, সৃষ্টি মিথ্যা কথা আমি বলছি না আর কি, সৃষ্টি মিথ্যা এটা ঠিক না। তাহলে উনি বলছেনটা কি, যে উনি বলছেন যে ঈশ্বর হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি তো তারই। সুতরাং অ্যাকর্ডিং টু রামানুজ তিনি বলছেন যে স্রষ্টা সহ সৃষ্টি সত্য। এর অর্থ হচ্ছে এইটা, যে স্রষ্টা প্লাস সৃষ্টি সমান সমান ট্রু, লাইক উইদিন এ ব্র্যাকেট, যে স্রষ্টা এবং সৃষ্টি সহ একসঙ্গে উনি এটাকে সত্য বলে মনে করছেন, সেটা আর কি। তো এটাকে আমরা বলছি বিশিষ্ট অদ্বৈত। তো তার ফলে এই যে মেটাফিজিক্স অফ বেদান্ত যখন আমরা বলবো আর কি, বেদান্ত নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু এই জায়গাটা আমাদের বুঝতে হবে মেটাফিজিক্স অফ বেদান্তের ক্ষেত্রে, যে এটা কিন্তু প্রতিষ্ঠা করছে আমরা এইটাই, যে ঈশ্বর সত্য, এবং তার পাশাপাশি এই যে তার যে রিয়াল ওয়ার্ল্ড, সেটা কার্যত সেই সত্যের তার প্রকাশ। সুতরাং সেইভাবে আমরা বলতে পারি যে আমাদের এই যে ব্রহ্ম, এটা হচ্ছে ক্রিয়েটার অফ দ্য প্রিজার্ভার এবং ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ব্রহ্ম থেকেই সমস্ত প্রাণীর উৎপত্তি এবং ব্রহ্মেই সেটা কিন্তু রিজলভ করে যাচ্ছে, সেটা আর কি। উৎপত্তিও ব্রহ্ম থেকে, নিবৃত্তিও ব্রহ্ম থেকে, এবং এই যে ক্রিয়েশন, এই যে একটা মোরাল অ্যাক্ট অফ উইলিং, এবং সেটা সেলফ স্যাক্রিফাইস অফ ব্রহ্ম। সুতরাং তার ফলে এই জাগতিক যা কিছু ঘটনা, জাগতিক যা কিছু সৃষ্টি, জাগতিক যা কিছু ব্যাখ্যা, সেটা কিন্তু পার্ট অফ দ্য এই ব্রহ্ম, এবং সেটা কিন্তু সে অদ্বৈতেরই একটা বহিঃপ্রকাশ। তার ফলে আমরা এটা মনে করতে পারি যে এটা ইমপ্লাই করছে, আমরা এটা বুঝতে পারছি যে সৃষ্টি হলো আত্মপ্রকাশ এবং জীবের কাছে ঈশ্বরের একটা কমিউনিকেশন, আত্মযোগাযোগ, সেটা আর কি। এটা হচ্ছে একটা ক্রিয়েশন অফ সেলফ এক্সপ্রেশন এবং সেলফ কমিউনিকেশন। ঠিক আছে, এটার মধ্য দিয়ে আমরা যে জায়গাটা আমরা পৌঁছতে পারবো, সেটা হচ্ছে আমাদের আত্মপ্রকাশের সুযোগ এখানে থাকছে এবং আত্মযোগাযোগের সুযোগ এখানে থাকছে, কমিউনিকেশনের সুযোগ এখানে থাকছে। সুতরাং এখানে উইলিংনেস এবং সেলফ স্যাক্রিফাইস, এই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা। যদি আমরা সেই জায়গা থেকে আমরা সেই একম সৎ, এই জায়গাটাকে আমরা পৌঁছতে চাই, সেটা আর কি। তার ফলে এখানে আমরা বলেছি বেদান্ত দর্শনের একটা বড় জায়গা হচ্ছে এই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, যার মধ্য দিয়ে সেই একত্বের যে ধারণা, সেই ধারণাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং আমরা বলবো এই ধারণা যে শুধু বেদান্ত দর্শন থেকে এসছে তা কিন্তু নয়, এটা ভারতীয় সংস্কৃতির একটা পরম্পরা। 1893 সালে আমরা যখন দেখলাম শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিচ্ছেন, উনি বলছেন কি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তখনকার দিনে এটা খুব সহজ ছিল না, কিন্তু এই বলা, সমস্ত মানুষকে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলা, এটা খুব সহজ ছিল না ভারতীয় সংস্কৃতির পক্ষে। কিন্তু স্বামীজি বলছেন, কারণ স্বামীজির কাছে অভেদ কোনো ঘটনা স্বামীজির কাছে ছিল না, সেটা আর কি। এবং তার ফলে সেখানেও তিনি, আমাদের মনে হয় যে বসু বৈধ কুটুম্বকম, তার কাছে মনে হয় যে সমস্ত গোটা বিশ্বই আমাদের সংসার। তাহলে সেই সংসারের সেই যে পরিচালনা, এবং সেখানে সত্য একটা বলেই তিনি মনে করছেন। আবার আমরা পরবর্তীকালে দেখব যে গান্ধীজি, যিনি বলছেন ট্রুথ ইজ মাই হাইয়েস্ট গড, সত্যই আমার ঈশ্বর একটাই, ঈশ্বর হচ্ছে আমার একটাই, ট্রুথ ইজ মাই হাইয়েস্ট গড। তাহলে গোটা বিশ্ব, গোটা পৃথিবী, গোটা সমাজ সেই এক্সপ্রেশন অফ ট্রুথ, কারণ মিথ্যের তো কোনো এক্সপ্রেশন হয় না। সুতরাং ট্রুথ ইজ ওয়ান, এবং গোটা পৃথিবী সেই এক্সপ্রেশন অফ ট্রুথ। এবং গান্ধীজি যেটা বললেন যে নন ভায়োলেন্স ইজ মাই ওয়ে, অহিংসাটা হচ্ছে আমার পথ, কিন্তু ট্রুথ হচ্ছে আমার ঈশ্বর। এবং তাকে আমি কখনো ট্রুথ বলবো, কখনো ব্রহ্ম বলবো, কখনো ঈশ্বর বলবো, কখনো আমাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করব। কিন্তু ভারতীয় পরম্পরায় কিন্তু এই যে একম সৎ, বা এই যে একটি অস্তিত্ব, যে অস্তিত্বটাকে আমি চূড়ান্ত বলে মনে করছি, তার ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ কিন্তু আমাদের এখানে কিন্তু ছিল। তার ফলে আমরা কিন্তু এই আলোচনা থেকে আমরা যেটা পেলাম, সেটা কি পেলাম, যে তিনটি সূত্রের মতো কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি যে বেদান্ত দর্শন বলছে যে ঈশ্বর সত্য, এটা থিওরি নাম্বার 1, জগৎ মিথ্যা, এটা হচ্ছে থিওরি নাম্বার 2, এবং জীব ও ব্রহ্ম কার্যত কোনো প্রভেদ নেই। এইটা কিন্তু আমরা বলবো অনেকটা সামারি অফ মেটাফিজিক্স অফ বেদান্ত ফিলোসফি। বেদান্ত দর্শনের মূল কথাটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে কিন্তু আমরা অনেকটা এরকম একটা জায়গায় আসতে পারি যে কার্যত আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার জাগতিক সৃষ্টি, তার জাগতিক ভাবনা, সবই কিন্তু সেই একটা সত্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে, সেটা আর কি। তাহলে এই যে মেটাফিজিক্যালি যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা বিশ্লেষণ, আমরা এটা দেখলাম যে এটা আমাদের ভারতীয় যে প্রাচীন ধারা আর কি,
আমাদের যে সনাতন ধারা শঙ্করাচার্য, রামানুজ, তারা যেমন এটাকে ব্যাখ্যা করছেন, আবার আধুনিক যে আমাদের মডার্নিটি যেটাকে আমরা বলেছি, আধুনিক যে আমাদের ধারা, যেটা স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রাধাকৃষ্ণান বা কৃষ্ণমূর্তি, ঋষি অরবিন্দ, এদের যে ধারাটা আর কি, সেই ধারাটা কিন্তু সেই একই বেদান্তের ধারা নিত্য নতুন প্রবাহে সেটা কিন্তু পরিচালিত, সেটা আর কি। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল, যেমন স্বামী বিবেকানন্দের যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, আমরা অনেক সময় বলছি নিও বেদান্ত, দ্যাট ইজ বেদান্ত নিউলি ইন্টারপ্রিটেড বাই স্বামী বিবেকানন্দ, নিও বেদান্ত। সুতরাং সেই যে প্রবাহটা, যে বেদান্তের যে দর্শনের যে ধারা বা তার যে সৃষ্টি, তার যে আধুনিকতা, সেটা কিন্তু সেটা আগেও যেমন আমরা তার একটা সোর্স বা উৎস আমরা দেখেছি, আধুনিককালেও কিন্তু সেই প্রবাহ কিন্তু একই রকমভাবে সেটা কিন্তু পরিচালিত, সেটা আর কি। বেদান্ত দর্শন কিন্তু কার্যত দুটো ভাগ আছে আর কি, একটাকে আমরা বলি অপরা, আর একটাকে বলি পরা। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, দ্য নলেজ অফ ডিফারেন্ট ফেজেস অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। যখন আমি জাগতিক পৃথিবীর জড় জগৎ এবং মানব জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে জ্ঞান আহরণ করব, সেটাকে বলছে অপরা জ্ঞান। টেম্পোরাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, নলেজ অফ ডিফারেন্ট ফেজেস, অথবা মেটেরিয়াল ওয়ার্ল্ড, নলেজ অ্যাবাউট মেটেরিয়াল ওয়ার্ল্ড, অথবা নলেজ অ্যাবাউট হিউম্যান লাইফ, এইটাকে আমরা বলছি অপরা জ্ঞান, যেটা কিছুটা অস্থায়ী এবং কিছুটা হচ্ছে ব্যবহারিক। এবং আরেকটি তার উল্টো, মানে পরা জ্ঞান। পরা জ্ঞান বলতে আমরা বুঝবো যে জ্ঞানটা বিশেষত মেটাফিজিক্স অফ, যেগুলো গীতা বলি, উপনিষদ বলি, বিভিন্ন রকম স্ক্রিপচার বলি, অথবা আমরা বলতে পারি যেটা আধ্যাত্মিক যে জ্ঞান, সেই জ্ঞানগুলোকে আমরা কিন্তু পরা জ্ঞান বলে মনে করছি। বেদ, ব্রাহ্মণ, আরণ্যক এবং গীতার যে অধিবিদ্যা, সেগুলি সবই কিন্তু পরা জ্ঞানের অন্তর্ভুক্ত আর কি। আর এই উভয় জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমরা কি করতে পারি, শঙ্করাচার্য কিন্তু তিনটি পদ্ধতি কিন্তু তিনি আমাদেরকে বলেছেন, উৎসাহিত করেছেন। একটিকে বলছে শ্রবণ, একটিকে বলেছেন মনন, আরেকটিকে বলেছেন নিদিধ্যাসন। তাহলে শ্রবণ মানে লিসনিং, অর্থাৎ শোনার মধ্য দিয়ে জ্ঞান। প্রাচীন ভারতবর্ষে তো একটা বড় জায়গা ছিল, সেটাকে আমরা বলতাম শব্দ সংস্কৃতি বলেছি আর কি, বা আমরা দার্শনিক পরিভাষা এটাকে বলেছি আর কি, যেটা ট্রাস্ট অব্দি, যেটা আর কি। অর্থাৎ যে ভাষাগুলো, যে কথাগুলো আমরা বিশ্বাসযোগ্য এবং যেটাকে আমরা বিশ্বাস করতে পারি, যে শব্দগুলোকে, সেগুলো একটা সোর্স অফ নলেজ বলে আমরা মনে করেছি। এবং সেগুলো শ্রবণের মাধ্যমেই কিন্তু সেগুলো দীর্ঘদিন সেগুলো কিন্তু একটা অংশ থেকে আরেকটা অংশ, আরেকটা অংশ থেকে সময়ের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু একটা নদীর স্রোতের মতো প্রবাহিত হয়ে সেই শ্রবণের মাধ্যমে বা লিসেনিংয়ের মাধ্যমে আমরা সেটাকে কিন্তু জ্ঞানের একটা বড় ধরনের উৎস বলে আমরা সেটাকে মনে করেছি। আর যখন সেটা আমরা তার মধ্যে মনোনিবেশ করছি, আমরা যখন তাকে অনুধাবন করছি, তখন সেটা কিন্তু মনন, সেটা আর কি, তাই না? আমরা মানসিকভাবে যখন সেটাকে অ্যাকসেপ্ট করছি, সেটা আর কি। তাহলে মননের মধ্য দিয়েও কিন্তু প্রথমে শ্রবণ, তারপরে যখন আমি একটা বিষয়কে আমি যখন আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে আমি তখন যেটা সেটাকে অনুসরণ করছি বা সেটাকে গ্রহণ করছি, অ্যাকসেপ্ট করছি, সেটা হলো মনন বা 2 নম্বর যেটা, সেটি মনন। এবং তৃতীয়ত যেটা, সেটা হলো নিদিধ্যাসন। অর্থাৎ সেটা আমরা বলবো যখন সেটাকে আমরা একেবারেই একটা কনসেন্ট্রেশনের মধ্যে নিয়ে আনতে পারছি, কন্টেম্পলেশনের মধ্যে নিয়ে আনতে পারছি, তখনই সেটা কিন্তু নিদিধ্যাসন। তাই প্রথমে শুনছি, তারপরে আন্ডারস্ট্যান্ড করছি, বুঝছি, তারপর সেটা আমার ধারণায় পরিণত করছি আর কি। এইটাকেই আমাদের শঙ্করাচার্য বলেছেন ওয়ে অফ হ্যাভিং নলেজ ফর স্পিরিচুয়াল এডুকেশন, অথবা পড়া বিদ্যা যেটাকে আমরা বলি। সুতরাং বেদান্তের এই যে জায়গাটা, এটা তার যে জ্ঞান তত্ত্ব দুটো ভাগে এটা বিভক্ত, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে অপড়া, এবং তার পদ্ধতিগুলো কিন্তু এরকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আর এপিস্টেমোলজি অফ বেদান্ত ফিলোসফি যদি আমরা বলি জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে, আমরা তো জানি যে ভারতীয় দর্শন জ্ঞান নির্ভর ভারতীয় দর্শন, যে সার্চিং ফর নলেজটাই এখানে আমাদের সবথেকে বড় একটা জায়গা আমাদের আর কি। এবং তার ফলে বেদান্ত দর্শনে যে কটি এপিস্টেমোলজিক্যাল কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে 6টি। আমরা দেখেছি যে ন্যায়, সাংখ্য, যোগ, এখানে সবসময় 3টি করে কম্পোনেন্ট ছিল, বেশি করে কম্পোনেন্ট ছিল। আমরা দেখেছি 4টি কম্পোনেন্ট ছিল। 4টি কম্পোনেন্ট ছিল ন্যায়, সাংখ্য যোগে 3টে কম্পোনেন্ট, ন্যায় দর্শন এবং দর্শনে ছিল 4টি কম্পোনেন্ট। এখানে এপিস্টেমোলজি অফ বেদান্ত ফিলোসফিতে আমরা দেখলাম যে সোর্সেস অফ নলেজ বা ইনস্ট্রুমেন্ট অফ নলেজ, অথবা পসিবিলিটিজ অ্যান্ড ইম্পসিবিলিটিজ অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের উৎস হিসেবে আমি যখন সেটাকে ব্যাখ্যা করছি, সেই ব্যাখ্যার উৎসটা কিন্তু 6টি। প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ, 2 নম্বর হচ্ছে অনুমান, 3 নম্বর হচ্ছে উপমান, 4 নম্বর হচ্ছে শব্দ, 5 নম্বর স্বীকার্য, এবং 6ষ্ঠ হচ্ছে অপ্রত্যক্ষ। অর্থাৎ নলেজটা পসিবল থ্রু পারসেপচুয়াল নলেজ, সম্ভব সেটা আর কি। এবং ভারতীয় দর্শনে আমরা দেখেছি যে অনেক দর্শন বিভিন্ন রকম বিরোধ আছে, কিন্তু
একদম চারবাক দর্শন থেকে আরম্ভ করে সমস্ত রকমের দর্শন যে সোর্সটাকে বা যে উৎসটাকে, জ্ঞানের উৎসটাকে কখনো বিরোধিতা করেনি, সেটা কিন্তু এই প্রত্যক্ষ বা পারসেপশন। চারবাক দর্শন সমস্ত ভারতীয় দর্শনের সমস্ত যা কিছু বক্তব্য সব কিছু কিন্তু বিরোধিতা করেছে, এক্সেপ্ট দ্য পয়েন্ট পারসেপশন। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যে নলেজ ইজ পসিবল থ্রু পারসেপশন। পারসেপচুয়াল নলেজটাই সবথেকে শক্তিশালী। আমাদের ঋষি অরবিন্দ বলছেন আমাদের যে এডুকেশন মানে কি, বলছেন যে এডুকেশন মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ সেন্সেস, যে আমরা যদি আমাদের সেন্স অর্গ্যানগুলোকে ডেভেলপ করতে পারি, সেন্সেসগুলোকে ডেভেলপ করতে পারি, এটাই হচ্ছে শিক্ষা। তার ফলে এই যে শিক্ষা মানে কি, শিক্ষা মানে তো কতগুলো বিষয়ের চর্চা না, শিক্ষা মানে শুধুমাত্র কিছু ইনফরমেশনের চর্চা না। কারণ ভারতীয় দর্শন ইনফরমেশনের বিরোধিতা করেছে, বলেছে যে ইনফরমেশন রিমেম্বারিং ইজ নট নলেজ, যে স্মৃতি আমাদের কিন্তু জ্ঞান না। তাহলে আমাদের জ্ঞান হচ্ছে আমার পারসেপশন, আমার অবজারভেশনাল ক্যাপাসিটি, আমার আন্ডারস্ট্যান্ডিং তার ক্যাপাসিটি, আমার যে বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন তার সেই ক্ষমতা, সেটা আমার কাছে ভারতীয় দর্শনে সেটা হচ্ছে আমার জ্ঞান। সুতরাং এখানে পারসেপশনের মধ্য দিয়ে, পারসেপচুয়াল বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে আমি জ্ঞান লাভ করতে পারি, সেটা আর কি। এবং এই কারণে ভারতীয় দর্শনে প্রত্যক্ষের গুরুত্ব অসম্ভব, এবং সেটা আমি দুরকমভাবে অর্ডিনারিও করতে পারি, এক্সট্রা অর্ডিনারিও করতে পারি। দুরকমভাবে ভাগ করা আছে, সেটা অর্ডিনারি পারসেপশন, এক্সট্রা অর্ডিনারি পারসেপশন। তো এই যে পারসেপচুয়াল জায়গা থেকে আমরা যখন ভারতীয় দর্শনকে ব্যাখ্যা করছি, সেই ভারতীয় দর্শনের সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা বলবো সেটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ হচ্ছে নলেজ হচ্ছে সেটাই যখন আমি সেই পারসেপশনটাকে আমি এক্সটেনশন করার ক্ষমতা রাখি। আমরা লক্ষ্য করেছি খুব সিম্পল, যে এই নিউটনস যখন গ্র্যাভিটেশন আবিষ্কার করছেন, যে ওপর থেকে একটা ফল নিচে পড়ে গেল, একটা ফলিং পার্টিকেল, এবং সেটা নিউটন বলছেন গ্র্যাভিটেশন। আমরা কিন্তু বলতে পারছি না, আমরাও দেখেছি, কিন্তু আমরাও সবসময় দেখছি যে একটা উপর থেকে ফলিং বডি নিচে পড়ছে, উপরে উঠে যাচ্ছে না, সেটা আর কি। কিন্তু এটা বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কিন্তু আমরা বলতে পারছি না, বিকজ উই ডোন্ট হ্যাভ সাচ কাইন্ড অফ সেন্সেস সো দ্যাট উই ক্যান এক্সপ্লোর। আমরা এক্সপ্লোর করতে পারি এরকম জায়গায় আমরা কিন্তু যেতে পারছি না, যেটা কিন্তু তাদের অবজারভেশন পাওয়ারটা বেশি, তাদের বিভিন্ন রকমভাবে এক্সপ্লোরেশনের পাওয়ারটা বেশি, এটা অন দ্য বেসিস অফ প্রত্যক্ষ ভারতীয় দর্শন। সুতরাং ভারতীয় দর্শন কিন্তু এটা বলছে যে পড়াশুনো করা মানে, এডুকেশন মানে ডেভেলপমেন্ট অফ পারসেপশন, ডেভেলপমেন্ট অফ ইয়ার পারসেপচুয়াল ডিফারেন্ট স্কিলস, এইটা ডেভেলপ করতে হবে আমাকে। কিন্তু এটা নট লাইক দ্যাট যে আমাকে বিভিন্ন রকমভাবে আমাকে ইনফরমেশান, মেমোরাইজেশন, হ্যাঁ এগুলো দরকার আছে, কিন্তু আমার নলেজ বলতে কিন্তু আমি বুঝবো যেটা হয়নি, ইট ইজ পার্ট অফ মাই পারসেপশন। যখন আমার সেটা পারসেপশনের অংশ, সেটাই প্রত্যক্ষটাই আমার হচ্ছে পার্ট অফ মাই এডুকেশন সিস্টেম। এবং একই রকমভাবে অনুমানের কথা যদি আমরা ধরি, সে অনুমানটাও বেদান্ত দর্শনে বলা হয়েছে নলেজ। অনুমানের ক্ষেত্রে আমরা দেখেছি খুব সহজ, পর্বত বহ্নিমান, অর্থাৎ পর্বতে আগুন যদি এই যে একটা ধোঁয়া থেকে আমরা ইন্টারপ্রিট করছি পর্বত বহ্নিমান, তাহলে এই যে একটা ইন্টারপ্রিটেশন থেকে অবলম্বন করে জ্ঞান, যেটা এটাও ভারতীয় দর্শন বলেছে, এটাও সোর্স অফ নলেজ। এটাও নলেজ কিন্তু হতে পারে, সেটা আর কি। কেমনভাবে নলেজ হতে পারে, যেমন আমরা অনেক সময় দেখি না যে আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করি, আমরা অনেক সময় এরকম আমরা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি যে মনে করছি কস্ট প্রাইস ইজ ইকাল টু এক্স, মনে করছি সেলিং প্রাইস ইজ ইকাল টু ওয়াই। প্রথমে ধরছি, মনে করছি প্রথমে আর কি। মনে করার পর কী করছি, আস্তে আস্তে কিন্তু উই হ্যাভ রিচিং টু দ্য ট্রুথ, আমি কিন্তু শেষে সত্যে গিয়ে পৌঁছচ্ছি। তাহলে নলেজ কিন্তু আই হ্যাভ মাই নলেজ, কিন্তু অবলম্বন করছি যে পথটাকে, সেটাকে বলছি কিন্তু অনুমান বা ইনফারেন্স। এটা হচ্ছে আরেকটি ভারতীয় পন্থা, যার মধ্য দিয়ে আমরা কিন্তু সেই জায়গাতে আমরা পৌঁছতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কেন পয়েন্ট আউট করি? পয়েন্ট আউট হচ্ছে এই পদ্ধতিগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় আনা সম্ভব, যে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের লার্নার যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তাদেরকে আমরা পারসেপশনটাকে ডেভেলপ করার সহযোগিতা করতে পারি। তাদের যদি ইনফারেন্স বা অনুমান বৃদ্ধি পায়, সেটা আমরা তাদের ডেভেলপমেন্টে সাহায্য করতে পারি। একই রকমভাবে উপমান বা কম্প্যারিজন, এইটাকেও বলা হয়েছে একটা শক্তিশালী একটা কম্পোনেন্ট ফর হ্যাভিং নলেজ। নলেজটা ডেভেলপ করতে গেলে আমার উপমানটাও কিন্তু একটা শক্তিশালী মাধ্যম হিসেবে আমরা মনে করছি। কেন শক্তিশালী মাধ্যম হিসেবে মনে করছি উপমানটাকে? তার কারণ হচ্ছে আমরা দেখব যে আমরা যদি কম্পেয়ার করি, কম্প্যারিজন এটা ক্যান ডেভেলপ নলেজ। এটাও একটা সোর্স অফ নলেজ হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যখন আমি তুলনা করছি, আমরা অনেক সময় এরকম বলেছি যে তুলনামূলক সাহিত্য, কম্পারেটিবিলিটি রয়েছে ফর নলেজ। আমরা অনেক সময় এরকম বলেছি উপমানের ক্ষেত্রে যে আমরা যখন দুটি বিষয়ের মধ্যে আমরা বলি না অনেক সময় যে কম্পেয়ার ফটোসিনথেসিস ভার্সেস রেসপিরেশন, সালোক সংশ্লেষ ভার্সেস শ্বসনের তুলনা করো।
বা দুজন রাইটার, তাদের বলছি আমরা কম্পেয়ার করো। সুতরাং এই কম্পেয়ারের মধ্য দিয়ে আমাদের কিন্তু বেসিক টার্গেটটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ নলেজ। তাহলে নলেজটা ডেভেলপ সম্ভব, নলেজ ডেভেলপমেন্ট সম্ভব উইথ দ্য হেল্প অফ পারসেপশন, উইথ দ্য হেল্প অফ ইনফারেন্স, উইথ দ্য হেল্প অফ কম্পারিজন। চতুর্থ হচ্ছে শব্দ, ফোর্থ হচ্ছে শব্দ। শব্দটাকে আমরা বলবো কি, এটা একটা কমিউনিকেশন স্কিল, এটা শব্দটা আর কি। কমিউনিকেশন স্কিল কীরকম, যে আমরা কমিউনিকেশনের মধ্য দিয়েও নলেজ ডেভেলপ করতে পারি। আমরা জানি যে কিছু কিছু বই আছে, যেমন মনে করে যাক রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণদেব কোনো বই নিজে হাতে লিখে যাননি, তিনি তার নিজে হাতে কোনো বই লেখা ছিল না সেটা আর কি, কিন্তু তার যে মুখের যে কথা আর কি, সেই কথাগুলোই লিখিতভাবে শ্রী বা মহেন্দ্রনাথ গুপ্ত তিনি সেটাকে লিখিতভাবে একটা প্রকাশ করেন, যেটি একমাত্র প্রামাণ্য গ্রন্থ হিসেবে আছেন রামকৃষ্ণদেবের জীবিত অবস্থাতে। ওটাই প্রামাণ্য গ্রন্থ, যেটা তার মুখনিসৃত বক্তব্য, সেটা কিন্তু তার শব্দ। এই কমিউনিকেশন থেকে প্রাপ্ত শব্দই কিন্তু আমরা দেখলাম সেটা কিন্তু সোর্স অফ নলেজ হিসেবে কাজ করছে। এমনকি আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা ভাববার চেষ্টা করি, দেখবো স্বামী বিবেকানন্দের নিজের লেখা বই 4 থেকে 5টা, কিন্তু যখন বিবেকানন্দের রচনাবলী হয় তখন দেখবো আমরা সেটা 10টা 15টা খণ্ডে সেটা বিভক্ত সেটা আর কি। তারও একটা বড় কারণ ছিল, স্বামী বিবেকানন্দ যখন 1893 সালে যখন আমেরিকাতে যান, 93 থেকে 97 এই স্প্যানটাতে উনি ছিলেন, 93 to 97, পরবর্তীকালে আবার 99-তে যান, 99-তে গিয়ে আবার তিনি ভারতবর্ষে ব্যাক করেন আর কি। এখন এই 93 থেকে 97 সাল থাকার সময়, 1893 to 1897, এই সময়কালে তার সমস্ত বক্তব্য কিন্তু তখনকার দিনে যে শর্ট হ্যান্ড বলে একটা ব্যাপার ছিল আর কি, অর্থাৎ বক্তব্যগুলো লিখে রাখা হতো, লিখে রাখার একটা প্রক্রিয়া তখন ছিল, এবং স্বামী বিবেকানন্দের বহু বই ওইভাবে প্রকাশিত। এবং আমরা দেখব যে তার কর্মযোগ, এটা দেখা যাচ্ছে সান ফ্রান্সিসকো, সেখান থেকে প্রকাশিত হচ্ছে। তার এই বিভিন্ন জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ সবই প্রকাশিত কিন্তু হয় ইউরোপ অথবা আমেরিকা থেকে। এবং এটা কিন্তু কোনোটাই স্বামী বিবেকানন্দের নিজের লেখা না, কিন্তু তাহলে কি, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মুখনিসৃত যে শব্দ, সেই শব্দগুলোই কিন্তু কার্যত এখানে কিন্তু পুস্তক আকারে প্রকাশিত। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্ম অফ নলেজ আর সোর্স অফ নলেজ হিসেবে কাজ করছে। সুতরাং শব্দটাও কিন্তু একটা পার্ট অফ নলেজ হিসেবে কাজ করতে পারে, কমিউনিকেশনেও কিন্তু একটা পার্ট অফ নলেজ কাজ করতে পারে। এবং প্রাচীন ভারতবর্ষে দীর্ঘদিন শ্রুতি বা এই যে আমরা বললাম শ্রবণ বা এই পন্থা পদ্ধতির সাহায্যে নলেজটাকে কিন্তু ডিসেমিনেট করা হতো। কিন্তু সেই হিসেবে শব্দটাকে আমরা আরেকটা ফর্ম বলবো, যেটা একটা এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ অফ বেদান্ত ফিলোসফি। শব্দের পর যেটা আমরা চলে আসবো সেটা স্বীকার্য বা পস্টুলেশন। স্বীকার্য বা পস্টুলেশনও কিন্তু বেদান্ত দর্শন বলছে যেটা একটা পার্ট অফ দ্য নলেজ। এবং আমার মনে হয় এই ব্যাপারে আমাদের তো সকলেরই অভিজ্ঞতা আছে। স্বীকার্য মানে কি, যেটা আমি একটা টেন্টেটিভ একটা সলিউশনের দিকে যখন আমি যাচ্ছি, আমি যখন কতগুলো প্রামাণ্য বক্তব্যগুলোকে একটা লিখিত আকার দেবার চেষ্টা করছি। যেমন আমরা দেখেছি যে এরকম আছে যে ডাল্টনের স্বীকার্য, হাইপোথিসিস অফ ডাল্টন, হাইপোথেটিক্যাল কনসিডারেশন, বোরের স্বীকার্য, বোরস পস্টুলেটস আছে এইরকম। অর্থাৎ স্বীকার্য হচ্ছে এইটাই যে নট প্রুভড ডাইরেক্টলি, কিন্তু সাম পস্টুলেশন উই হ্যাভ, যেগুলোকে আমরা প্রেজেন্ট করছি একটা বিজ্ঞানসম্মতভাবে আর কি, সেটা আর কি স্বীকার্য হিসেবে প্রকাশ করছি আমরা সেটা আর কি। এবং সেই যে পস্টুলেশন, সেই পস্টুলেশন বেদান্ত বলছে যে সেটা পার্ট অফ আওয়ার এডুকেশন সিস্টেম হতে পারে সেটা আর কি। সেই স্বীকার্য থেকেও জ্ঞান সম্ভব, সেই স্বীকার্য থেকেও নলেজ কিন্তু ডেভেলপ করা সম্ভব। এবং আরেকটি কি, ষষ্ঠ হচ্ছে অপ্রত্যক্ষ। অপ্রত্যক্ষ, প্রথমে বলেছিলাম প্রত্যক্ষ, এখন বলছি অপ্রত্যক্ষ। অর্থাৎ পারসেপশন যেমন সোর্স অফ নলেজ হতে পারে, নন পারসেপশনও সোর্স অফ নলেজ হতে পারে। এই যখন প্যান্ডেমিক হলো আর কি, প্যান্ডেমিকের সময় আমি তো সব কিছু প্রত্যক্ষ করিনি, আমাদের জানা ছিল না কেন কোন কারণে আমাদের এই প্যান্ডেমিক হচ্ছে, সোর্স কি, ভালো কি মন্দ কি, আমাদের কিছুই কিন্তু জানা ছিল না, সবই অপ্রত্যক্ষ। কিন্তু এটি সায়েন্স টেকনোলজি, আমাদের যে জ্ঞান, সেটা কিন্তু কার্যত সেখান থেকে আমরা কিন্তু এবল টু এক্সপ্লোর হোয়াট ইজ হোয়াট, কী হবে কি না হবে, আমরা কিন্তু সেটা এক্সপ্লোর করতে সমর্থ হয়েছিলাম বিকজ অফ দ্য অপ্রত্যক্ষ। তাহলে যা প্রত্যক্ষ করছে সেটা যেমন জ্ঞান, যেটা অপ্রত্যক্ষ সেটাও কিন্তু সোর্স অফ নলেজ হতে পারে আর কি। যেটা প্রত্যক্ষ করছে সেটা যেমন জ্ঞান হতে পারে, যেটা অপ্রত্যক্ষ আমার নিজের পারসেপশনের মধ্যে নেই, সেটাও কিন্তু সোর্স অফ নলেজ কিন্তু হওয়া সম্ভব। সুতরাং বেদান্ত দর্শন এপিস্টেমোলজিক্যালি ডিভাইডেড দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস ইন্টু 6 পার্টস। 6টি ভাগে এটা বিভক্ত করেছেন উৎস হিসেবে, একটি প্রত্যক্ষ, একটি অনুমান, একটি উপমান, একটি শব্দ, একটি স্বীকার্য, একটি অপ্রত্যক্ষ, যেগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের নলেজ ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং আমরা এটার উপর জোর দিচ্ছি বা গুরুত্ব দিচ্ছি কেন, এই কারণে যে দিস পয়েন্টস আমরা উই ক্যান অ্যাপ্লাই ইনটু আর ক্লাসরুম সিস্টেম। এই পয়েন্টগুলোকে আমরা মেথোডোলজি হিসেবে ব্যবহার করতে পারি, এই পয়েন্টসগুলোকে আমরা ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারি, এই পয়েন্টসগুলোকে আমরা
ক্লাসরুম এফেক্টিভনেসের জন্য ব্যবহার করতে পারি, স্কুল এফেক্টিভনেসের জন্য ব্যবহার করতে পারি, ইভেন টিচিং এফেক্টিভনেসের জন্য আমরা ব্যবহার করতে পারি সেটা। তাহলে ভারতীয় দর্শনের এই যে পরম্পরা, সেটা কিন্তু এই কারণে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো এতটাই আধুনিক, এতটাই সেটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অনায়াসে আমাদের আজকের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এটা প্রয়োগ করা সম্ভব সেটা। সুতরাং এপিস্টেমোলজি অফ বেদান্ত ফিলোসফি, এই 6টি পয়েন্ট আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এবার পরে আমরা দেখব যে অ্যাক্সিওলজি অফ বেদান্ত, এই অ্যাক্সিওলজি অফ বেদান্ত কী বলছে। অ্যাক্সিওলজি অফ বেদান্ত, আমার মনে হয় যে অ্যাক্সিওলজি অফ বেদান্তের ক্ষেত্রে সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে এইটা, যে এখানে প্রথম আমরা লক্ষ্য করলাম যে একটা দর্শন যেটা অনেকটাই একটা স্পিরিচুয়ালিটির উপর নির্ভরশীল, একটা প্রাচীন একটা ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফির উপর নির্ভরশীল, ক্রমশ এই বেদান্তের যে মূল্যবোধ সেটা কিন্তু সামাজিক হয়ে উঠলো আর কি, যেটা একটা বিরাট কন্ট্রিবিউশন বলে আমার মনে হয় আর কি। কারণ হচ্ছে স্বামীজি যখন বলছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, তখন আমাদের যে ধর্ম ছিল সেই ধর্মটা অনেকটাই কিন্তু রিচুয়াল নির্ভর ছিল সেটা আর কি, অনেক বেশি তারা আচার আচরণ নিয়মকানুন তার মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু স্বামীজি বলছেন যে না, সেটা না, ধর্মটা হচ্ছে এইটা যেটা মানুষকে যদি আমরা সেবা করি আর কি, সার্ভিসিং টুয়ার্ডস হিউম্যানিটি। স্বামীজি বলছেন যে ম্যান মেকিং ইজ মাই মিশন, আমার মিশন হচ্ছে ম্যান মেকিং। তা ধর্মের কোনো লোক কিন্তু আগে কথা বলেনি কিন্তু, যে ধর্ম মানে আমরা জানি যে ধর্ম মানে আত্মমুক্তি, মানে ধর্ম মানে আত্মসাধনা, আমার ধর্ম মানে আত্মবিকাশ। স্বামীজি বলছেন যে না, ম্যান মেকিং ইজ মাই মিশন। এবং সেই ম্যান মেকিং আমি কেন করছি? কারণ আমরা মনে করছি জীব ইজ ইকুয়াল টু শিব। স্বামী বিবেকানন্দ বলছেন যে ব্রহ্ম থেকে কীট পরমাণু এই প্রেম হৃদয়ে সবার, যে ব্রহ্ম তার মধ্যে যে প্রেম আছে, কীট পরমাণু তার মধ্যেও সেই একই প্রেম আছে। সুতরাং ব্রহ্ম থেকে কীট পরমাণু এই প্রেম হৃদয়ে সবার। সুতরাং মানব সেবা, মানুষকে যদি আমি সেবা করি, মানুষকে যদি আমি পরিষেবা দিই, আমি যদি ম্যান মেকিং এডুকেশনের কথা মনে করার চেষ্টা করি, দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ নিও বেদান্ত অফ স্বামী বিবেকানন্দ। এবং হিউম্যানিস্টিক ভ্যালুর এই যে দৃষ্টান্ত, যেটা বেদান্ত দর্শন থেকে স্বামী বিবেকানন্দ নিজে দাবি করছেন যে আমি বৈদান্তিক। অনেক সময় আমরা এরকম দেখি না। স্বামী বিবেকানন্দ বলছেন হোয়াট আই সে ইজ দ্য কুইন্টেসেন্স অফ উপনিষদস, আমি যা বলেছি সব উপনিষদেরই সারাৎসার আমি বলেছি। স্বামীজি বলছেন যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের যা কিছু ডেভেলপমেন্ট, তার যে টিউন, সেই টিউনটা কিন্তু অনেকটাই এই বেদান্তের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ থেকে উৎসারিত। সুতরাং এই যে বেদান্তের যে অ্যাক্সিওলজিক্যাল পার্সপেক্টিভ, তার একটা বড় জায়গা হলো, এটা ঠিক আছে, এটা আমাদের সেলফ ডেভেলপমেন্টে সাহায্য করছে, এটা ঘটনা, আত্মমুক্তি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পাশাপাশি যেটা মনে হলো, যেটা কিন্তু জগদ্ধিতায়চার কথাও বলছে সেটা আর কি, অর্থাৎ আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়চ, অর্থাৎ আত্মমুক্তির পাশাপাশি এটা জগতের কল্যাণ সাধনের কথাও কিন্তু বলছে সেটা আর কি। সুতরাং স্বামী বিবেকানন্দের এই যে সার্ভিসিং টু হিউম্যানিটি, এই যে একটা জায়গা, এটা কিন্তু বেদান্তের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ প্রসঙ্গে আধুনিক যে ভাবনা চিন্তা, সেটার একটা সার্থক একটা উত্তরসূরি হিসেবে আমরা তাকে চিহ্নিত করতে পারি সেটাকে আর কি, বেদান্তের মূল্যবোধের ক্ষেত্রে আর কি। সুতরাং বেদান্ত অ্যাকসেপ্টস দ্য ডিস্টিংশন, এবং সে কি অ্যাকসেপ্ট করছে? কঠোপনিষদ দ্বারা প্রণীত। এবং এই যে কোনটা সুখের আর কোনটা সর্বোচ্চ ভালো, এর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে পারছে বেদান্তের মূল্যবোধ থেকে আর কি। এটা হাইয়েস্ট গুড ইজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য ইটার্নাল ইউনিভার্সাল। এবং এরা বলছেন না, আমার এই যে আমার মধ্যে যে ইটার্নাল ইউনিভার্সাল আছে, এইটা বোধগম্যতাই হচ্ছে আমার সবথেকে বড় বেদান্তের মূল্যবোধ। এবং যেটা হবে কি করে, হাউ পসিবল, বলছেন যে বিদ্যা লিডস টু দ্য সেলফ রিয়েলাইজেশন, যে আমার যে এডুকেশন, আমার যে বিদ্যা, সেটা লিডস টু সেলফ রিয়েলাইজেশন, সেটাই আমার আত্মমুক্তির পথে নিয়ে যাবে আর কি। একথা আমাদের বৈশেষিক দর্শনেও বলেছে, একথা বুদ্ধিজমও বলেছে, যে আমাদের সমস্ত সমস্যার মূল হচ্ছে ইগনোরেন্স। নলেজ হচ্ছে এমন একটা রুট যার মধ্য দিয়ে থেকে ইমানসিপেশন পাওয়া সম্ভব। এবং সে বেদান্ত দর্শনে সে কথাই বলছে যে বিদ্যা লিডস টু সেলফ রিয়েলাইজেশন, আত্মমুক্তির যদি কোনো পথ থাকে, সে পথটা কিন্তু বিদ্যার মধ্য দিয়ে কিন্তু আমি সেটাকে অর্জন করতে পারি। সুতরাং এই যে আকাঙ্ক্ষাহীনতা, মনের যে একাগ্রতা, তার যে অনুশীলন ব্যক্তি দ্বারা আমরা যদি করতে পারি, তখন কিন্তু আমরা ক্রমশ কিন্তু সেই আত্ম উপলব্ধির দিকে কিন্তু আমরা যেতে পারবো। অর্থাৎ বেদান্ত দর্শনকে যদি সঠিকভাবে আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের সেলফ ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত করতে হবে আর কি। কারণ এখানে বুঝতে হবে যে একটা হিউম্যান বিং অথবা একজন ঈশ্বর, এদের ভিতর আমি তখনই ডিফারেন্সিয়েট করতে পারবো যখন দেখা যাবে সেই আমার আত্মদর্শন, সেই আত্মদর্শনটাকে সেটা ডেভেলপ করতে করতে হিউম্যানিটি লিডিং টু ডিভিনিটি, সেই পর্যায়ে আমি উন্নীত হচ্ছি। তখন কিন্তু সেই মানুষের যে
পার্থক্য, মানুষের যে ভেদাভেদ, মানুষের যে পৃথকীকরণ, এই জায়গাটা থেকে আমরা কিন্তু অনেকটা মুক্ত হতে পারবো। এবং আমাদের ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে যে বিভাজন ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু স্বামী বিবেকানন্দের এই চেষ্টাতে, বেদান্ত দর্শনের তার যে ভাবনার, তার যে রূপদান, তার ফলে আমরা কিন্তু সেই জায়গাটাকে অনেকটা অতিক্রম করতে পেরেছিলাম সেটা। তার ফলে কর্ম ইজ নট এক্সক্লুডেড ফ্রম মরাল লাইফ। বেদান্ত কখনো বলছে না যে শুধুমাত্র সেলফ রিয়ালাইজেশন বা সেলফ রিফ্লেকশনটাই আমার একমাত্র কাজ। আমার কাজ কিন্তু এটা কিন্তু নট এক্সক্লুডেড ফ্রম মরাল লাইফ, যে নৈতিক জীবন চর্চাও আমার কিন্তু একটা পার্ট অফ মাই লাইফ, আমার জীবনের একটা অংশ। সুতরাং কোনো ইচ্ছা বা উদ্দেশ্য ছাড়া নির্ধারিত কর্ম করাই উচিত হবে। সুতরাং প্রেসক্রাইব যে অ্যাকশন যেগুলো আছে শুড বি পারফর্মড উইদাউট এনি ডিজায়ার আর মোটিভ। এবং সেটা আমাদের ভারতীয় দর্শনে, আমাদের গীতা উপনিষদ সর্বত্র সেখানে সে কথা বলা আছে যে কাজ করবো আমরা, সেই কাজের পিছনে কী ফলাফল হবে সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় সেটা আর কি। তাহলে কর্ম হয় কি মনকে শুদ্ধ করে, তাহলে কাজের মধ্য দিয়ে মনকে শুদ্ধ করা যায় এবং এটা আত্মজ্ঞানের একটা প্রাথমিক পদক্ষেপ। অর্থাৎ আমি যদি উইদাউট অ্যাক্টিভিটি হই তখন কিন্তু হবে না। আমরা দেখেছি না যে আমাদের ত্রিগুণের যে বক্তব্য যেটা আছে আমাদের সাংখ্য দর্শনে আর কি, সত্য, রজ এবং তম, তার ভিতরে রজটা কিন্তু এই অ্যাক্টিভিটি বেসড আর কি। চৈতন্যদেবকে আমরা লক্ষ্য করেছি যে তিনি কিন্তু সেই সমস্ত মানুষের মধ্যে সেই কর্মপ্রেরণা তিনি দেওয়ার চেষ্টা করছেন সেটা আর কি, অ্যাক্টিভিটি তিনি দেওয়ার চেষ্টা করছেন আর কি। আমরা দেখেছি কর্মের মধ্য দিয়ে যে আত্মশুদ্ধ, আত্মভাবনা, আত্মজ্ঞান সেটা কিন্তু সম্ভব সেটা আর কি। যে কর্মটা হবে কি, কর্ম এটা পিউরিফাইজ দ্য মাইন্ড, আমাদের মাইন্ডটাকে পিউরিফাই করে। এটা অনলি প্রিলিমিনারি স্টেপ ফর সেলফ নলেজ। কারণ সেলফ নলেজটা তো এটা তো স্বতঃস্ফূর্ত না, সেলফ নলেজটা আমার যদি কর্ম থাকে, আমার যদি অ্যাক্টিভিটি থাকে, ইফ আই হ্যাভ মাই ওন অ্যাক্টিভিটি, তাহলে হবে এটা কি, তাহলে এটা আমাকে সেলফ নলেজের দিকে, আত্মজ্ঞানের দিকে আমাকে কিন্তু মুভ করছে সেটা আর কি, পরিচালিত করছে আমাকে। এবং তার ফলে আমরা এই যে বেদান্ত দর্শনের যে বিভিন্ন ভাবনা চিন্তাগুলো, এগুলো কিন্তু সবই কিন্তু সাপোর্টেড বাই এটা, কখনো শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, কখনো বিশিষ্ট অদ্বৈত তত্ত্ব রামানুজের, সেগুলোকে আমরা যখন এক্সটেনশন করছি, ভাবনা চিন্তাগুলোকে যখন আমরা বিস্তৃত করছি, বিষয়বস্তুগুলোকে যেন আরও ইলাবোরেটলি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, কার্যত সেই সমস্ত একটা জায়গা থেকে কিন্তু আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু আমরা উপনীত হতে পারি সেটা। তার ফলে শঙ্করাচার্য যেটা বলছেন যে অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত, তার মনে হচ্ছে সোল অ্যান্ড ব্রহ্ম আর নট ডিফারেন্ট। এটা বুঝতে হবে যে আমরা তো সার্চিং ব্রহ্ম, সার্চিং সোল, কিন্তু শঙ্করাচার্য বলছেন যে আত্মঙ্গী ব্রহ্ম আর কি, আমার নিজের যে অস্তিত্ব, সে অস্তিত্বই একসময় কিন্তু সেটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, সেটাই ব্রহ্ম সেটা আর কি। সুতরাং একটা খুব ইউনিক কনসেপশন। সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে শঙ্করাচার্যের এই যে কনসেপশন বা বিশিষ্ট অদ্বৈতের যে কনসেপশন, সেগুলো কিন্তু সবই সেই হিউম্যান ডেভেলপমেন্টেরই কিন্তু সেটা পরিপূরক সেটা আর কি। শঙ্করাচার্য তার যে উপাদান তত্ত্ববিদ্যায় তার যে বাস্তবতা, তার যে অভিজ্ঞতামূলক তার যে বাস্তবতা, তার মধ্যে তিনি পার্থক্য করার চেষ্টা করেছিলেন। তার যে বিভিন্ন রকম সত্যজ্ঞান বিদ্যা বা পরাবিদ্যা, এই বিভিন্ন বিষয়ে তার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলিকে তিনি মনে করতেন যেটা একটা অন্তর্দৃষ্টির মাধ্যমে, অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে এটা ডেভেলপ করা সম্ভব আর কি। এবং সেই রিলেটিভ নলেজ, এটা উনি বলছেন ইজ এ স্টেপ টু অ্যাবসলিউট নলেজ। আমি এইভাবে আস্তে আস্তে আমি রিলেটিভলি যে নলেজটা আমি গেইন করছি, এটা আমাকে মুভ করাচ্ছে টুয়ার্ডস অ্যাবসলিউট নলেজ। এটা আমাকে ক্রমশ একটা অ্যাবসলিউট নলেজের দিকে মুভমেন্টে সাহায্য করছে। এবং বুঝতে হবে, শঙ্করাচার্য বলছেন যে ইন্টেলিজেন্স, সেটা উনি বলছেন এটা হচ্ছে একটা মিনস, এটা একটা পদ্ধতি। ইন্টেলেক্ট ইজ দ্য মিনস অফ হোয়াট, মিনস অফ ইনটুইশন। আমি আস্তে আস্তে ইনটুইশনের দিকে মুভ করছি অন দ্য বেসিস অফ মাই ইন্টেলেক্ট। সুতরাং শঙ্করাচার্যের এই যে ভাবনা চিন্তা যেগুলো ছিল, যে আমি অ্যাবসলিউট নলেজের অনুসন্ধান করছি রিলেটিভ নলেজ থেকে, রিলেটিভ নলেজ মুভিং টুয়ার্ডস অ্যাবসলিউট নলেজ, অ্যাবসলিউট নলেজ মুভিং টুয়ার্ডস ইনটুইশন, যে ইনটুইশনের মধ্য দিয়ে কিন্তু আমি অনেকটা সত্যের কাছাকাছি কিন্তু আমি পৌঁছে যেতে কিন্তু আমি পারবো। সুতরাং এই যে সার্বজনীন, এই যে তার যে কনসেপশন যে ব্রহ্ম ইজ ইকুয়াল টু আত্মা, এবং এটা এক্সটার্নাল, ইউনিভার্সাল অ্যান্ড ফাউন্ডেশন নলেজ। এই যে সার্চিং ব্রহ্ম, এটা যেমন রবীন্দ্রনাথ বলছেন ব্রাহ্মধর্ম, রাজা রামমোহন রায় বলছেন ব্রাহ্মধর্ম, এটা কিন্তু কার্যত বেদান্ত ধর্মেরই একটি পরিবর্তিত রূপ সেটা আর কি। এবং যাদের উদ্দেশ্যটাই হচ্ছে সেই সুপার পাওয়ার্স বা ব্রহ্মের মধ্য দিয়েই আমরা কিন্তু কার্যতই আমাদের টু এক্সপ্লোর দ্য এক্সটার্নালিটি, এক্সটার্নাল নলেজকে আমি উন্মোচন করবো সেটা আর কি। আর ইট ইজ দ্য রিয়েলিটি আন্ডারলাইং দ্য এম্পেরিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য এম্পেরিক্যাল সেলফস, যার মধ্য দিয়ে কিন্তু আমি আমার উপলব্ধি, বুদ্ধিভিত্তিক জ্ঞান, এগুলোকে আমি আরও উন্নত করবার আমি চেষ্টা করছি তার মধ্য দিয়ে সেটা আর কি। তার ফলে
এটা আমরা বুঝবো যে আমাদের তাহলে রিয়ালিটি কোনটা। রিয়েলটা হচ্ছে কিন্তু আত্মা, এবং যে আত্মাটাকে, যে আত্মাটা সত্য। সুতরাং আমাদের যে শরীর, আমাদের যে ইন্দ্রিয়, আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা আমাদের, বা আমাদের যে এক্সটার্নাল ওয়ার্ল্ড যেটা আর কি, যেটা আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা শিখছি, আমরা বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে শিখছি, বিভিন্ন রকম যুক্তির মধ্য দিয়ে শিখছি, কিন্তু যেটা অবিদ্যা যেটা আর কি, যেটাকে এরা বলেছে অভিজ্ঞতামূলক, যা জীবকে বিভিন্ন অন্যান্য কাজে প্ররোচিত করে, যা আমাদের ভ্রান্ত জ্ঞানের যারা পক্ষে যেটা সহায়তা করে, সেগুলো থেকে মনকে কিন্তু স্বতন্ত্রভাবে আমাদেরকে সরিয়ে আনা খুব জরুরি, সেটা আর কি। তার ফলে আমরা এখন যেটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো সেটা হলো যে এই যে শঙ্করাচার্য বা রামানুজ যারা বেদান্ত দর্শনের প্রবক্তা, তারা কিন্তু তাদের যে বিষয়বস্তুগুলোকে তারা যখন সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করছেন, সে বলছেন কি ব্রহ্মটা হচ্ছে পরম বাস্তবতা, সমস্ত সত্তার পরম উৎস। ব্রহ্ম ইজ দ্য সুপ্রিম রিয়ালিটি, দ্য আলটিমেট সোর্স অফ অল বিং। ঠিক আছে, আমরা যেমন দেখি না যে সূর্যটা যেমন সমস্ত শক্তির মূল উৎস, কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র। আমরা যখন কোনো একটা ভাবনা করি, আমরা যখন কোনো শক্তির অনুসন্ধান করি, আমরা কিন্তু সূর্যের কথা ভাবি না, কিন্তু কার্যত সমস্ত শক্তির মূল উৎস যেমন সূর্য, এখানেও ঠিক সেরকম সমস্ত শক্তির মূল উৎস সেই কিন্তু সুপ্রিম অথরিটি ব্রহ্ম, এবং যার থেকে সমস্ত কিছু কিন্তু পরিব্যাপ্ত তার মধ্যে আর কি। বিশিষ্ট অদ্বৈত এটা আমরা বলেছি। এবার আমরা একটু ভেবে নেওয়ার চেষ্টা করব যে আমাদের যে আলোচনায় দুটো দিক ছিল, একটা হচ্ছে বেদান্ত, একটা হচ্ছে আধুনিকতা। অর্থাৎ আমাদের আজকের যারা এডুকেশনিস্ট যারা ছিলেন, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কাছে বেদান্ত দর্শনের গ্রহণযোগ্যতা বা তার থেকে আমরা কতটা শিক্ষার ক্ষেত্রে, অন্যান্য সামাজিক ক্ষেত্রে কতটা আমরা কি নিতে পারি বা নিতে না পারি। এবার প্রথমে যদি আমি মানে অরবিন্দ ঘোষের কথা বলি আর কি। অরবিন্দ ঘোষ তিনি কিন্তু আমরা জানি যে তিনি দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি কিন্তু একটা থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করতেন আর কি। এবং তার কাছে এই থিওরি অফ ইভলিউশনের একটা বড় দিক ছিল যে তিনি মনে করতেন যে জাগতিক এই যে আমাদের যে একটা অ্যাডভান্সমেন্ট, এটা কখনো থেমে থাকে না আর কি। যেমন যদি আমরা মনে করি যে আজকে 2024 সাল, এর 10 বছর আগে আমাদের যে পৃথিবী ছিল, এখন কিন্তু পৃথিবী তার থেকে অ্যাডভান্সড। এবার 24-এর পর যদি আমি 34 ধরি, তাহলে দেখা যাবে অরবিন্দ ঘোষ বলছেন ইট উইল বি মোর অ্যাডভান্সড। এবং এটা অরবিন্দ ঘোষের প্রেডিকশন, এটা স্থানকাল পাত্রের উপর নির্ভর করছে না। এটা অর্থাৎ এখানে আমি তুমি এদের উপর নির্ভর করছে না। এই যে গতিটা, এই গতি পৃথিবীর এই যে গতিটা আর কি, যে পূর্ব স্তর থেকে ঠিক এই মুহূর্তে সে সবসময় একটা অ্যাডভান্সমেন্টের মধ্যেই যাবে। এই যে প্রবণতা বা এই যে বিবর্তন, এই বিবর্তনটা অরবিন্দ ঘোষের কিন্তু তার দার্শনিক চেতনার মধ্যে ভীষণভাবে ছিল। এই জন্য দর্শনগত ভাবনাগুলোকে অনেক সময় আমরা থিওরি অফ ইভলিউশনে বলেছি আর কি। এবং যার মূল উদ্দেশ্যটা কি ছিল, তাহলে এখন যেটা অরবিন্দ বলছেন, তাহলে মানুষের ক্ষেত্রে এটা কী হবে, তাহলে জাগতিক বস্তুর ক্ষেত্রে তো আমরা দেখছি 4G 5G 6G 7G এটা চলছে এবং চলবে সেটা আর কি, কিন্তু হিউম্যান বিং তার ক্ষেত্রে এটা কী হবে সেটা। এবং সেক্ষেত্রে অরবিন্দ ঘোষ বলছেন যে সেক্ষেত্রে যেটা হবে যে আপগ্রেডেড ম্যান। এবং তিনি একটা টার্ম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সুপারম্যান। এই টার্মটা অরবিন্দ ঘোষ ব্যবহার করেছেন, সুপারম্যান। এখানে সুপারম্যান মানে আমরা যে সুপারম্যানের কথা ভাবি ঠিক সেরকম না। এখানে সুপারম্যান যে মানসিক দিক থেকে অনেক উন্নত, যে জীবনের বিভিন্ন দিক থেকে অনেক উন্নত, যার চিন্তা চেতনা অনেক উন্নত, এই উন্নত মানুষটাকে তিনি বলছেন যে সুপারম্যান সেটা আর কি। এবং যেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে সেটা আর কি। তাহলে এই যে অরবিন্দ ঘোষের যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা থেকে আমরা বলতে পারি তিনি কিন্তু মনে করছেন যে একটা বেদান্তর মতো একটা জায়গা থেকে যদি আমি নিজেকে যদি আপগ্রেড করতে পারি আর কি, আপগ্রেডেশন যদি আমি করতে পারি, তখন কিন্তু আমরা বলবো যে সেই শিক্ষাটা অনেক বেশি প্রাসঙ্গিক শিক্ষা সেটা আর কি। এবং অরবিন্দ ঘোষ যখন তার শিক্ষা নীতির কথা বলছেন, আমি ইতিমধ্যে বলেছি যে উনি বলছেন যে শিক্ষা মানে কি, শিক্ষা মানে উনি বলছেন যে ডেভেলপমেন্ট অফ সেন্সটা উন্নত করো। এটা আমাদের ভারতীয় শিক্ষার একটা বড় বক্তব্য সেটা আর কি। যে শিক্ষা মানে কি বলছেন, এনলাইটেনমেন্ট অফ ইনার সেন্সেস, যে আমি আমার ইনার সেন্সটাকে এনলাইটেনমেন্ট করতে পারছি কিনা, ঋষি অরবিন্দ বলছেন। তাহলে শিক্ষাটা কি? শিক্ষাটা ঋষি অরবিন্দ বলছেন যে ফার্স্ট প্রিন্সিপাল অফ ট্রু টিচিং ইজ দ্যাট নাথিং ক্যান বি টট, যে কোনো কিছু আমি শেখাতে পারছি না, কিন্তু তাহলে হিউম্যান বিং সে তার নিজের আপগ্রেডেশন থেকেই সে শিখবে, সে নিজের মানসিক উন্নতির মধ্য দিয়ে সে শিখবে, নিজের আত্মচেতনার মধ্য দিয়ে শিখবে, নিজের সেলফ রিফ্লেকশনের মধ্য দিয়ে সে শিখবে। তাহলে এই যে ভাবনা বা চিন্তাগুলো, এইগুলো কিন্তু সবই আমরা বলতে পারি আজকের যে আধুনিক শিক্ষা, সেই আধুনিক শিক্ষায় কন্ট্রিবিউশন অফ বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন থেকে কিন্তু আমরা কেউ স্বীকার করেছে, কেউ স্বীকার করেননি। স্বামী বিবেকানন্দ সরাসরি বলেছেন যে
আমি যেটা বলেছি বেদান্তের সারাৎসার, বলেছেন আমি বৈদান্তিক, স্বামীজি নিজে দাবিই করেছেন আর কি। সুতরাং সেখানে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে ভাবনা চিন্তাগুলো সরাসরি যেমন এসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সেটা ব্রাহ্ম ধর্ম হিসেবে এসছে, রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে সেটা ব্রাহ্ম ধর্মের ক্ষেত্রে এসছে, মহাত্মা গান্ধীর ক্ষেত্রে সেটা ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্সের মধ্য দিয়ে এসছে, কৃষ্ণমূর্তির ক্ষেত্রে সেটা ইন্টারনালিটি ভার্সেস এক্সটার্নালিটি, এই দুয়ের একটা মানে বিবর্তন বলি, দ্বন্দ্ব বলি, তার মধ্য দিয়ে এসছে। আবার একই রকমভাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা যদি বলি, সেখানে আমি দেখব তিনি একটা মাল্টিপল একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে সেই চূড়ান্ত সত্যের কথা বলবার চেষ্টা করছেন। অর্থাৎ চূড়ান্ত সত্যটা কিন্তু সেই একই, কিন্তু তার যে রুটস যেগুলো ছিল সেই রুটসগুলো কিন্তু ডিফার করছে সেটা আর কি। আবার একই রকমভাবে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখব যে তিনি কিন্তু সার্চিং ফর অ্যাস্থেটিক সেন্সেস, নান্দনিক শিক্ষার একটা বিরাট উত্তরণ আমরা দেখেছি রবীন্দ্রনাথ তার সাহিত্যে, তার শান্তিনিকেতনে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি কিন্তু বলেছেন আর কি। এবং উনি বলছেন যে শিক্ষাটা হলো যে জগতে আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ, যে এই জগৎটা হচ্ছে একটা এক্সপ্রেশন অফ জয়, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, দুটো জিনিস এখানে আছে পৃথিবীতে। এটা এক্সপ্রেশন অফ হোয়াট? এক্সপ্রেশন অফ ট্রুথ অ্যান্ড বিউটি। জগতে আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ, এবং সেখানে কি দুটো জিনিস সেখানে কাজ করছে, যে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, ট্রুথ অ্যান্ড বিউটি, এই দুটির উপস্থিতি তিনি লক্ষ্য করছেন সামগ্রিকভাবে। সুতরাং তার কাছে পৃথিবীটা হচ্ছে এক্সপ্রেশন অফ ট্রুথ অ্যান্ড বিউটি, এক্সপ্রেশন অফ ট্রুথ অ্যান্ড বিউটি। কিন্তু সেই ট্রুথ অ্যান্ড বিউটি কি বিবেকানন্দ মতে, যেমন বিবেকানন্দ যেমন গোটা পৃথিবীতে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, এখানে সেই সৌন্দর্য চেতনার মধ্য দিয়ে ওয়ার্ল্ডলি থিংসকে তিনি গ্রহণ করার চেষ্টা করছেন, পরিব্যাপ্ত করার চেষ্টা করছেন, ভাববার চেষ্টা করছেন। এবং তার কাছে সৌন্দর্য কি? তার কাছে যা সত্য সেটাই সুন্দর। সুন্দর যদি হয় তাহলে সেটা সত্য, আবার যদি সত্য হয় তাহলেও সেটা সুন্দর। সুতরাং গান্ধী যেমন বলেছেন যে ট্রুথ ইজ মাই হাইয়েস্ট গড, সত্য হচ্ছে আমার কাছে সর্বোচ্চ ঈশ্বর। রবীন্দ্রনাথ বলছেন যে আমার কাছে ট্রুথ ঈশ্বর ঠিকই আছে, কিন্তু সেটা হচ্ছে সৌন্দর্য চেতনার মধ্য দিয়ে আর কি। সৌন্দর্য চেতনার মধ্য দিয়ে ঈশ্বরত্বের অনুসন্ধান এখানে করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং তার কাছে এই যে চূড়ান্ত যে সত্য, চূড়ান্ত যে ব্রহ্ম, সেটা তিনি বিশ্বব্যাপী, তার যে পরিব্যাপ্তি, সেই পরিব্যাপ্তির মধ্যে কিন্তু সেই সৌন্দর্য চেতনা কিন্তু আছে। সুতরাং তার কাছে সৌন্দর্যটা ঈশ্বর। এই যে ওয়ার্ল্ডলি থিংস, এই যে ন্যাচারালিস্টিক ওয়ার্ল্ড, তার যে সৌন্দর্য, তার যে ভাবনা, হিউম্যান বিং তার যে সৌন্দর্য চেতনা, তার যে সৌন্দর্যগত ভাবনা, সেটাই তার কাছে ঈশ্বর। তার ফলে আমরা লক্ষ্য করব যে স্বামী বিবেকানন্দ যেমন তার হিউম্যানিস্টিক ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বেদান্ত দর্শনকে ইন্টারপ্রিট করছেন, তার কাছে জগৎ হচ্ছে সিঙ্গুলার, তার কাছে জগৎ হচ্ছে ম্যানিফেস্টেশন অফ ওয়ান। তার কারণ হচ্ছে জীব এবং ব্রহ্ম, জীব এবং ঈশ্বর, এর মধ্যে কার্যত তিনি কোনো প্রভেদ করতে পারেননি। তার ফলে যে হিউম্যানিস্টিক প্ল্যাটফর্ম স্বামীজি তৈরি করেছেন বেদান্ত দর্শনকে বেস করে, তাকে আমরা বলি নিও বেদান্ত। এই নিও বেদান্তে আমরা বলবো যে আনডাউটেডলি এটা কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিতে, আধুনিককালে একটা বড় ধরনের আমাদের সুযোগ, যেটাকে আমরা শিক্ষাক্ষেত্রে, সমাজের উন্নয়নের ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে কাজে লাগাতে পারি। এবং সেই চেতনার ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ বলে দিলেন যে আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ। অর্থাৎ আমার যদি সেলফ কনসাসনেসটাকে আমি ডেভেলপ করতে পারি, তাহলে সেই সৌন্দর্য চেতনার মধ্য দিয়ে বিশ্ব জগৎ কিন্তু সেখানে আমরা তাদের কিন্তু একত্র করতে পারি, আপন করতে পারি, কোলাবোরেট করতে পারি। বিশ্ব সংসারকে কিন্তু আমরা একটা সত্যের মধ্য দিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিতে পারি। এবং এই যে সৌন্দর্য চেতনা, এই সৌন্দর্য চেতনা হচ্ছে একটা গ্রেট কন্ট্রিবিউশন অফ রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিন্তু তার এই চেতনার মধ্য দিয়ে বিশ্ব জগৎ, বিশ্ব সংসার তাকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আনতে পেরেছিলেন। এবং এই পাশাপাশি আমরা যদি দেখি যে কৃষ্ণমূর্তির ক্ষেত্রেও তিনিও কিন্তু বৈদান্তিক ছিলেন, এবং বৈদান্তিক ছিলেন তো বটেই, তার যে বিরাট কন্ট্রিবিউশন সেটা হচ্ছে এইটা, তিনি বলছেন যে একটা সবসময় আমাদের ভিতরে একটা কন্ট্রাডিকশন থাকছে, দ্বন্দ্বটা কি, যে এক্সটার্নাল ওয়ার্ল্ড ভার্সেস ইন্টারনাল ওয়ার্ল্ড। দ্বন্দ্বটার জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্সটার্নালিটি ভার্সেস ইন্টারনালিটি। এবং কৃষ্ণমূর্তি বলছেন যে আসলে শেষ পর্যন্ত আমার কিন্তু সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হচ্ছে ইন টার্মস অফ ইন্টারনালিটি। আমার যে অন্তর্জগৎ, যে সে অন্তর্জগতের যে বিকাশ,
সে অন্তর্জগতের বিকাশের মধ্য দিয়ে কিন্তু জাগতিক ব্যাখ্যা সম্ভব, এবং সেই যে ঈশ্বর চেতনা, সেই যে ব্রহ্ম চেতনা, সেটা সম্ভব যদি আমার ইন্টারনালিটিকে আমি আমার সেলফ অ্যাওয়ারনেসের স্তরে উন্নত করতে পারি। সুতরাং একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা কিন্তু বললেন কিন্তু শঙ্করাচার্য, আমাদের কৃষ্ণমূর্তি, যিনি বলবার চেষ্টা করেছেন যে এই হোলিস্টিক ডেভেলপমেন্ট সম্ভব যদি আমি ইন্টারনালাইজ করতে পারি গোটা পৃথিবীকে, যেটা ঋষি অরবিন্দ বলছেন যে ডেভেলপমেন্ট অফ ইনার সেন্সেস, ডেভেলপমেন্ট অফ ইউর আর্টিস্টিক ফ্যাকাল্টিস অফ হিউম্যান বিং। সেই অরবিন্দের সেই বক্তব্য অনেকটা আমরা দেখলাম যে প্রয়োগ করার চেষ্টা করছেন কৃষ্ণমূর্তি অন্যরকমভাবে, অনেকটা এইরকমভাবে একটা কন্ট্রাডিকশন, একটা দ্বন্দ্ব, কিন্তু সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমি কিন্তু আমার ইন্টারনালাইজেশনটাকে আমি উন্নত করবার চেষ্টা করব, ফর হ্যাভিং আওয়ার পারসেপশন, ফর হ্যাভিং আওয়ার বেটার ওয়ার্ল্ড, যার মধ্য দিয়ে আমি সেই উন্নত মানসিকতা, উন্নত ভাবনা, উন্নত দিগন্তগুলোকে আমি উন্মোচন করতে পারি একটা চূড়ান্ত সত্যের দিকে, সেটা আর কি। আর এই জিনিসটাই আবার আমরা লক্ষ্য করব যে আমাদের ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে। তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আমার মনে হয়েছে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভাবনা আছে, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম বলার চেষ্টা করলেন এই যে অভিজ্ঞতার মধ্য দিয়েও চূড়ান্ত সত্যে পৌঁছানো যায়। একটা এক্সট্রিম ট্রুথে উই ক্যান পসিবল টু রিচ এক্সট্রিম ট্রুথ থ্রু এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মধ্য দিয়েও চূড়ান্ত সত্যে পৌঁছানো যায়। কীভাবে যায়? উনি এক্সপিরিয়েন্সটাকে অনেকগুলো ভাগে ভাগ করলেন আর কি, সেটা আর কি। কীভাবে ভাগ করলেন বলছে, কোনোটা বলছেন যে সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স, কোনোটাকে বলছেন অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, কোনোটাকে বলছেন ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ অসংখ্য রকমের আমাদের যে অভিজ্ঞতা জীবনের আর কি, সেই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে মুক্তির একটা পথ বা অবলম্বন, এটা কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন যে বিভিন্ন অভিজ্ঞতার সমষ্টির মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেকে উন্নত করতে পারি, আমরা নিজেদের ভাবনাগুলোকে প্রয়োগ করতে পারি, আমাদের বিকাশে আমরা সাহায্য করতে পারি। সুতরাং এটা আমরা বলবো যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা বড় জায়গা। অর্থাৎ আমরা তো আধুনিককালে যেটা আমরা বিভিন্ন রকমের যে ফেনোমেনোলজিক্যাল যে রিসার্চ আমরা যেটা বলি, বা যে ফেনোমেনোলজিক্যাল বা বিভিন্ন রকমভাবে আমরা যে সমস্ত ইন্টারপ্রিটিভ ওয়ার্ল্ডের কথা আমরা বলি, সেটা কিন্তু কার্যত কিন্তু এই অভিজ্ঞতা লব্ধই সেটা আর কি। সুতরাং এর মধ্যে কিন্তু আধুনিকতা আছে, আধুনিকতার উত্তরণ আছে, আধুনিকতার প্রয়োগ আছে, সমস্ত কিছুই আছে। তার ফলে আমরা কিন্তু বলতেই পারি এই যে কনসেপশনগুলো আমরা পাচ্ছি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখা, এবং সেটা আমাদের দেখতে হবে যে আমাদের পাঠ্যক্রমের মধ্যে কীভাবে সেই অভিজ্ঞতাগুলোকে অন্তর্ভুক্ত করা যায়, কীভাবে বিভিন্ন নলেজের বিষয়গুলোকে আমরা সেখানে অন্তর্ভুক্ত করতে পারি। এবং আমরা দেখেছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার গোটা যে পাঠ্যক্রম সেটাকে কতগুলো কম্পোনেন্টে বিভক্ত করেছে, এবং আন্ডার গ্রাজুয়েটের যে পাঠ্যক্রম আছে সেখানে মোট 8টি কম্পোনেন্ট আছে। 8টি কম্পোনেন্ট, কোনোটা কোর কারিকুলাম সহ বিভিন্ন রকম কারিকুলামের কম্পোনেন্ট কিন্তু সেখানে আছে। তো সেখানে কিন্তু এই নলেজ কম্পোনেন্টও থাকা সম্ভব। কীরকম সম্ভব? যেমন আমরা বলেছি এমপ্লয়াবিলিটি, হ্যাঁ, অভিজ্ঞতার মধ্য দিয়ে সেটা সম্ভব। এমপ্লয়াবিলিটি বিভিন্ন রকম কর্মকালীন অভিজ্ঞতার মধ্য দিয়ে সম্ভব সেটা। সামার ইন্টার্নশিপ বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সম্ভব সেটা। অর্থাৎ সেটা কিন্তু সম্ভব সেটা আর কি। শুধুমাত্র চক এবং টকের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা আজকে উত্থাপন করছি তাতে কিন্তু আমার এক্সপিরিয়েন্স হবে না, এবং এক্সপিরিয়েন্স না হলে ইন্টারনালাইজেশন হতে পারে না, এবং আমার সে অনুভূতিও হবে না কিন্তু সেটা আর কি। এটা নট লাইক দেখ আমাকে অনুভূতি হতেই হবে আর কি, কোনো স্পিরিচুয়াল মানে অনুভূতি হতেই হবে এরকম কোনো বক্তব্য নয়, কিন্তু এইটা তো বক্তব্য যে যদি আমার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আই ক্যানট ইন্টারপ্রিট, আমার পক্ষে কিন্তু তখন ইন্টারপ্রিটেশন করাটা কিন্তু সম্ভব না সেটা আর কি। সুতরাং আজকের যে নতুন সভ্যতা, নতুন যে পৃথিবী, নতুন যে গবেষণা, সেখানে কিন্তু এটা কিন্তু ইন্টারপ্রিটেশনটা একটা বড় জায়গায় করে নিয়েছে আর কি। হোয়াট ইজ মাই সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, আমি একটা বিষয়কে কীভাবে ভাবনার চেষ্টা করছি, মাই ইন্টারপ্রিটেশন। সুতরাং সেই ইন্টারপ্রিটিভিজম সেটা কিন্তু আজকের সমাজ, আজকের সভ্যতা, আজকের ভাবনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় করে নিতে পারে সেটা আর কি। সুতরাং আজকের যে পৃথিবী, সেই আজকের পৃথিবীতে কিন্তু এই প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন সেটাকে ভাববার চেষ্টা করছেন, সেই ভাবনাটা কিন্তু তার নিজস্ব অভিজ্ঞতারই ফসল সেটা আর কি। এবং তার কারণে তিনি মনে করছেন যে একটা ব্যক্তি জীবনে আমাদের অভিজ্ঞতা আছে মাল্টিপল। যে যখন আমি একটা কোনো কিছু পড়াচ্ছি, পেডাগজিক্যাল এক্সপিরিয়েন্স, আমি যখন সৌন্দর্যের কথা বলছি তখন আমার অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, আমি যখন মনের কথা বলছি আমার মনস্তাত্ত্বিক এক্সপিরিয়েন্স। সুতরাং এক্সপিরিয়েন্সটা কিন্তু মাল্টিপল এক্সপিরিয়েন্স সেটা আর কি, এবং তার মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত সত্যে পৌঁছানো সম্ভব সেটা আর কি। এবং যদি চূড়ান্ত সত্যে পৌঁছানো যায়, তার যে বিকাশ, তার যে প্রকাশ, সেটাও কিন্তু শিক্ষার মধ্য দিয়ে করা সম্ভব। সুতরাং যে ধরনের নলেজগুলো আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারি, সেটা যদি আমি এরকমভাবে ভাববার চেষ্টা করি যে স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা যেটা পেতে পারি,
সেটা কিন্তু অনেকটাই কিন্তু আমি বলবো যে সোশ্যাল নলেজ আমি পেতে পারি, যে স্পিরিচুয়াল নলেজ হতে পারে, এথিক্যাল নলেজ হতে পারে, সোশ্যাল নলেজ হতে পারে। কারণ স্বামী বিবেকানন্দ প্রথম আমরা যেটা দেখেছি বা আমরা ব্যাখ্যাও করেছি যে তিনি কিন্তু বৈদান্তিক দর্শনের সাহায্যে তিনি কিন্তু এই জীবপ্রেম ইজিক্যালি শিবপ্রেম করে জীব এবং শিবকে তিনি ইকুয়েট করতে পেরেছিলেন, সমান করতে পেরেছিলেন, এবং যে সাম্যের ধারণাটা তিনি কিন্তু তার শিক্ষাক্ষেত্রে, তার সমাজের ক্ষেত্রে, তার দর্শনের ক্ষেত্রে তিনি খুব সাকসেসফুলি প্রয়োগ করতে পেরেছেন আর কি। সুতরাং স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে এই ধরনের নলেজগুলো পসিবল, যেটা কিন্তু আমি আধুনিক কালে যেটাকে ব্যাখ্যা করতে পারি বা বিশ্লেষণের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি সেটা আর কি। একই রকমভাবে আমরা যদি দেখি যে অরবিন্দ ঘোষ, অরবিন্দের ক্ষেত্রে আমরা বলবো যে ইন্টিগ্রাল নলেজ। অরবিন্দ ঘোষ হচ্ছে আমাদের কাছে একজন ব্যক্তিত্ব যার নলেজটাকে আমি বলছি ইন্টিগ্রাল নলেজ। ইন্টিগ্রাল নলেজ ইজ ইকুয়াল টু কি, যখন আমি ইস্টার্ন স্কুলস অফ ফিলোসফি এবং ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফিকে একত্র করার চেষ্টা করছি। সুতরাং অরবিন্দ ঘোষ থেকে যে নলেজ সিস্টেমটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল নলেজ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে যেটা আমরা নলেজটা নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাস্থেটিক নলেজ। একই রকমভাবে আমরা যদি সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করি সেটা কি এক্সপেরিয়েন্সিয়াল নলেজ। জিড্ডু কৃষ্ণমূর্তির কাছ থেকে যদি কোনো নলেজ সিস্টেম নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে হোলিস্টিক নলেজ, এবং মহাত্মা গান্ধীর কাছ থেকে যদি কোনো আমরা ভাবনা নেওয়ার চেষ্টা করি সেটা কিন্তু বেসিক নলেজ। বেসিক নলেজ বা এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সপেরিয়েন্সিয়াল নলেজ। কারণ মহাত্মা গান্ধী মনে করছেন যে আমাদের এডুকেশনের সবথেকে বড় কথা হচ্ছে সেলফ সাপোর্টিভ মেকানিজম, অর্থাৎ যদি আত্মনির্ভর না হওয়া যায় সেই শিক্ষা কিন্তু কোনো কাজে আসে না। এবং সেই আত্মনির্ভরতার পাঠ কীভাবে সম্ভব, অভিজ্ঞতার মধ্য দিয়ে সম্ভব। অভিজ্ঞতা কীভাবে সম্ভব বলছে কোনো না কোনো কাজের মধ্য দিয়ে সম্ভব। সেই কাজটা কীরকম হতে হবে, হাতে কলে হ্যান্ডস অন লার্নিংয়ের মধ্য দিয়ে হতে হবে। এবং এই কারণে তার যে বেসিক এডুকেশন স্কিম খুব স্পষ্টভাবে মহাত্মা গান্ধী কিন্তু তার সেই রোজকার কাজের মধ্য দিয়ে, রোজকার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি কিন্তু সেই চূড়ান্ত সত্য উপলব্ধি আমাদের কথা বলেছেন। সুতরাং তার এই এডুকেশন সিস্টেমটা আমরা জানি পপুলারলি নোন অ্যাজ বেসিক এডুকেশন। সুতরাং বেসিক নলেজও এখানে হতে পারে, অথবা এখানে এক্সপিরিয়েন্সিয়াল নলেজও সেখানে হতে পারে, যার মধ্য দিয়ে কিন্তু এই নলেজগুলো কিন্তু আমরা পেতে পারি। তাহলে আমাদের বক্তব্যটা কি দাঁড়ালো? বক্তব্য হচ্ছে একদিকে বেদান্ত দর্শন, সেই বেদান্ত দর্শন থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়ান ওয়ার্ল্ড, উই আর সার্চিং ফর ওয়ান ওয়ার্ল্ড, একটা ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডের নানা রকম মতামত আছে, সেই মতামত মেটাফিজিক্যালি, এপিস্টেমোলজিক্যালি আমরা ব্যাখ্যা করেছি। এবার সেই ব্যাখ্যা করার পর আমরা বলতে পারি যে আমরা আমাদের ভারতীয় প্রেক্ষাপটে সেইগুলোকে আমরা বলবার চেষ্টা করছি, ভারতীয় প্রেক্ষাপটে তাদের কন্ট্রিবিউশন কী এবং সেটা আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু, বিশেষত ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি যে আধুনিককালে যারা শিক্ষাবিদ হিসেবে যাদের আমরা মনে করছি বা যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ এক জায়গায় একটা অবস্থান করছি, তারা কিন্তু সবাই বৈদান্তিক ছিলেন বা বেদান্ত দর্শন দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত ছিলেন। এবং সেই প্রভাবের ফলাফল কীভাবে শিক্ষার ক্ষেত্রে পড়ছে সেটা আমরা যখন স্বামীজির কাছ থেকে আসি, হিউম্যানিস্টিক এডুকেশন, সেটা যখন আমরা যখন সেটাকে অরবিন্দ ঘোষের কাছ থেকে আসি তখন সেটা ইন্টিগ্রাল এডুকেশন, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আসি তখন সেটা হচ্ছে অ্যাস্থেটিক এডুকেশন, এবার যখন সেটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছ থেকে আসি তখন সেটা এক্সপিরিয়েন্সিয়াল এডুকেশন, যখন সেটা জিড্ডু কৃষ্ণমূর্তির কাছে আসি হোলিস্টিক এডুকেশন, এবং যেটা গান্ধীজির কাছ থেকে যখন আসি তখন সেটা কিন্তু বেসিক এডুকেশন। এবার যদি আমরা এইগুলোকে যদি আমরা ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের পক্ষ থেকে আমরা যে সেটা যদি প্রয়োগ করতে পারি, এবং আমরা যে সমস্ত পয়েন্ট আজকের আধুনিক পৃথিবী, পোস্ট মডার্নিজম বেস্ট অন টু ওয়ার্ডস, একটা হচ্ছে রিফর্ম এবং একটা হচ্ছে চেঞ্জ, সংস্কার এবং পরিবর্তন, এই দুটির শব্দের মধ্য দিয়ে আমরা কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। এবং দেন হোয়াট ইজ দ্য রিয়ালিটি, এখানে রিয়ালিটি কিন্তু মাল্টিপল, এখানে রিয়ালিটি কিন্তু মাল্টিপল। কিন্তু আজকের ঠিক পৃথিবীতে আমরা যদি খেয়াল করে দেখি আমরা দেখব কিন্তু রিয়ালিটিটা কিন্তু মাল্টিপল, উই আর মোর অ্যান্ড মোর ইন্টারেস্ট হচ্ছে মাল্টিপল রিয়ালিটিতে। মাল্টিপল রিয়ালিটি মানে কি, যেখানে ইন্টেলিজেন্স মাল্টিপল, যেখানে বিভিন্ন রকম ভাষা সেখানে মাল্টিপল। এবং আমরা নতুন এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি 2020-তে বলেছি যে আমাদের বেসিক টার্গেট হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। এই যে মাল্টিপল একটা বিষয়ের মধ্য দিয়ে যখন আমরা ভারতীয় দর্শনের এই যে একটা বিস্তারিত প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধ করতে পারে। এবং আমরা জানি যে কোনো শিক্ষা ব্যবস্থা বা কোনো শিক্ষা পদ্ধতি চূড়ান্ত হয় না যখন তার একটা নির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে, নির্দিষ্ট দার্শনিক পরিভাষা থাকে, নির্দিষ্ট একটা যৌক্তিক অবস্থান থাকে। এই অবস্থানটাকে আমরা কিন্তু বলেছি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির পরিভাষায় মাল্টিডিসিপ্লিনারি। আর মাল্টিডিসিপ্লিনারি যদি এডুকেশন হয় তখন কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন রকমের, অর্থাৎ আমার নিজস্ব ডিসিপ্লিনকে অতিক্রম করে ইন্টারডিসিপ্লিনারি, তারকে ক্রস করে মাল্টিডিসিপ্লিনারি, ইভেন ক্রস ডিসিপ্লিনারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যদি আমাদের বোধগম্যতা স্তরে আনতে হয় তাহলে কিন্তু শিক্ষার দার্শনিক ভিত্তি খুব জরুরি সেটা আর কি। এবং সেই দার্শনিক ভিত্তিকে আমি সরাসরি দর্শনের মধ্যে যদি নাও প্রবেশ করি
তার যে এক্সট্র্যাক্ট, তার যে অংশ, তার যে নির্যাস, সেটাকেও যদি আমরা ভারতীয় শিক্ষার ক্ষেত্রে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু ভারতীয় শিক্ষা অনেক সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ যে পদ্ধতিতে আমরা ভারতীয় শিক্ষা নিজেদের শিক্ষিত করছি সেটি কিন্তু খুব যে আমরা বলবো যে গ্রহণযোগ্য তা কিন্তু কিছুতেই নয়। এবং আমরা দেখেছি যে কোনো একটি শিক্ষার্থী আমাদের দেশে স্কুল এডুকেশান, কলেজ এডুকেশান, অন্যান্য সমস্ত শিক্ষার পরে যখন তার আউটপুটটাকে আমরা বিচার করার চেষ্টা করি, সেই আউটপুটটা কিন্তু খুব আপ টু দ্য মার্ক কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না সেটা আর কি। তার ফলে শিক্ষার এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে গোড়া থেকে একটা সংস্কার, যেটা মহাত্মা গান্ধী তার বেসিক এডুকেশন স্কিমে বারবার যেটা বলেছেন যে সমস্যাটা কোথায়, যে আমরা একটা ধরা যাক আমরা একটা ঘরের মধ্যে আছি, এবার সেই ঘরের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ঠিক আছে, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও ঠিক আছে। কিন্তু যখন লক্ষ্য করছি যে এই ঘরটা তৈরি করার জন্য একটা পার্টিকুলার কতটা কাঠ লাগবে, কতটা সিএফটি কাঠ, এটা আমি আর বলতে পারছি না। আমার শিক্ষা ব্যবস্থা এরকম তৈরি করেনি যেখান থেকে এই সাধারণ একটা জিনিস আমি কিন্তু প্রয়োগের মধ্য দিয়ে আমি সেটাকে অনুসরণ করতে পারি, আমি সেটাকে জানতে। গান্ধীজি বলছেন কিন্তু যে একটা কোনো ক্র্যাফট যদি আমি একটা স্টুডেন্টকে দিই, তার মধ্য দিয়ে যদি সে শেখে, তার মধ্য দিয়ে সে ক্ষেত্রফল শিখছে, তার মধ্য দিয়ে সে উচ্চতা শিখছে, তার মধ্যে দেশে আয়তন শিখছে, তাহলে শেখাটা অনেক প্রাসঙ্গিক সেটা আর কি। সুতরাং এই যে আমাদের যা ভারতীয় শিক্ষার যে পরম্পরা, সেই পরম্পরাটা কিন্তু যদি আমরা অনুসরণ করি সেটা কিন্তু যথেষ্ট উন্নত একটা জায়গায় আমাদের নিয়ে যেতে পারে সেটা আর কি। আবার যখন আমরা লক্ষ্য করছি যে রাধাকৃষ্ণন যে বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছেন, সেই অভিজ্ঞতার সূচকটাও আমাদের ভাবা দরকার তো সেটা আর কি। যে আমি একজন স্টুডেন্টকে শুধু ক্লাসে বসে শুধুই পড়াচ্ছি আমি আর কি, আমার কিন্তু টিচিং এফেক্টিভনেস, আমার স্কুল এফেক্টিভনেস শুধু চক অ্যান্ড টকের মধ্য দিয়ে কখনো প্রমাণ করা যায় না। সুতরাং সেখানে শিক্ষার্থীর যে অভিজ্ঞতা, শিক্ষার্থীর যে রেসপন্স, শিক্ষার্থীর যে ভালো মন্দ, সেটা কিন্তু কখনোই সম্ভব না যদি অসংখ্য এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তাকে আমরা না নিয়ে যাই। তাহলে এর ফলে এই যে একটা তাত্ত্বিক থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে। এবং এই থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, আমরা যে এই বেদান্ত দর্শনের মধ্য দিয়ে আমরা যে ভারতীয় শিক্ষাবিদ যাদের কথা আমরা বলেছি, এই তাদেরকে যদি অনুসরণ করা যায় আর কি, তাহলে কিন্তু আমরা আশা করতেই পারি যে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার একটা পরিবর্তন সম্ভব। ভারতীয় অংশগ্রহণের মধ্য দিয়ে, ভারতীয় ধারণার অংশগ্রহণের মধ্য দিয়ে যদি সেটা উন্নত করা যায়, তবে সেটা কেন প্রাসঙ্গিক হবে? কারণ আমাদের যে ইন্ডিয়ানাইজেশন যেটা আর কি, আমাদের ভারতীয় যে জ্ঞানের, বোধের, দর্শনের যে সংস্কার, সেই সংস্কারটা যদি সম্ভব হয়, সেটাই কিন্তু আমাকে একটা উন্নত শিক্ষা ব্যবস্থায়, আমাকে একটা কোয়ালিটি এডুকেশনের দিকে আমাকে নিয়ে যেতে পারে। এবং তার ফলে আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব যে এই যে একটা দর্শন যেটাকে আমরা বেদান্ত দর্শন বলেছি, এই বেদান্ত দর্শনটা হচ্ছে আমার মনে হয় যে স্বরদর্শনের মধ্যে সবথেকে যে শক্তিশালী যে দর্শন, যেটা আমাদের গোটা ভারতবর্ষকে প্রভাবিত করেছে। গীতা উপনিষদ সহ সমস্ত আমরা দেখেছি, এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যে গীতা উপনিষদ নিয়ে বহু সংগ্রামে আমরা যেতে দেখেছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের। তারপরে এর যে প্রয়োগ এবং প্রসার, সেটা কিন্তু গোটা ভারতবর্ষেই আর কি। এবং সেই প্রয়োগ এবং প্রসারটাকে যদি আমরা স্মরণ করি, একদম শঙ্করাচার্য থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রাধাকৃষ্ণন, এই সকলের যে অংশগ্রহণ আর কি, সেই সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের কিন্তু আমরা যেটা চাইছি একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কিন্তু দরকার, এটা কিন্তু বাস্তব সেটা আর কি। মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশনও দরকার। সবসময় সেই প্রকরণ আমাদের কাছে নেই, সবসময় সেই অংশগ্রহণ আমাদের কাছে নেই, কিন্তু কার্যত এদের সমস্তগুলোকে যদি আমরা একটা জায়গায় যদি আমরা সমস্তগুলোকে অংশগ্রহণ করি, আমরা সমন্বিত করি, তাহলে হয়তো একটা এডুকেশন সিস্টেম পাওয়া যাবে যেটা কিন্তু কাজের দিক থেকে, অংশগ্রহণের দিক থেকে, আত্মবিশ্লেষণের দিক থেকে সেটা যথেষ্ট কার্যকরী হবে। আমরা যখন পাশ্চাত্য শিক্ষায় যখন পড়ছি সেলফ রিফ্লেকশন, আমরা মনে করছি এটা সবথেকে বড় একটা কাজ। কিন্তু যখন আমরা ভারতীয় দর্শনের ক্ষেত্রে বলছি সেলফ রিফ্লেকশনটাই আমার শিক্ষার একমাত্র কাজ, আমরা মনে করছি এই রিফ্লেকশনের কোনো মিনিং নেই আর কি। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের একটু আত্মবিশ্বাস আমাদের থাকতে হবে যে এই ভারতীয় শিক্ষার এই যে প্রকরণ, ভারতীয় শিক্ষার যে জিজ্ঞাসা, ভারতীয় শিক্ষার এই যে প্রসার, ভারতীয় শিক্ষার এই যে বিবর্তন, এই বিবর্তনে যদি আমরা সাক্ষী হই, তাহলে আমরা আশা করতে পারি যে ভারতীয় শিক্ষার এই পরম্পরা আমাদেরকে সমৃদ্ধ করবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। পরিশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট, তাদেরকে যে এই ধরনের একটা অভিজ্ঞতালব্ধ একটা জায়গায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত এই ধরনের প্রজেক্টে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন IIT গুজরাটকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।